তো আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ফোর্স বা বল, বা বলতে পারো নিউটনিয়ান বলবিদ্যা। তো বিভিন্ন বইতে বিভিন্ন অধ্যায়টার বিভিন্ন রকম নামে রয়েছে। অনেক পুরনো যে বই রয়েছে সেই বইগুলোতে এমন নাম আছে যে নিউটন বলবিদ্যা। হুম, আবার হচ্ছে কোন কোন বইতে আছে এমন যে শুধু বলবিদ্যা বা শুধু বল, এরকম নামে চ্যাপ্টারটা রয়েছে। তো বল কি, বল কাকে বলে, এটা আগে আমাদের একটু ভালো করে জানা দরকার। তো এটা মানে আমরা যেহেতু গতি অধ্যায়টা, মোশন অধ্যায়টা খুব ভালো করে শেষ করে আসছি, এই জন্য বল অধ্যায়টা করতে খুব বেশি সময় আমাদের লাগবে না, ধরতে ধরতে শেষ হয়ে যাবে। দ্যাট মিনস দুইটা ক্লাস হলে খুব ভালো করে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো বল কি বা বল কাকে বলে তোমাদের দৃষ্টিতে কি মনে হয় বলো তো, যে বল কাকে বলে, বলতে পারবা কেউ? কোনো টাকা বস্তুর উপর যদি বল প্রয়োগ, যদি কোনো বস্তুর উপর জোর প্রয়োগ, যদি স্মরণ ঘটে তাহলে সেটা তো বল প্রয়োগ করা না ভাই? না, এখন কথা হচ্ছে যে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কি নাম বলবো, এই যে আমার সামনে মোবারক নামটা আসছে, মোবারক, মোবারক কি, তুমি বললা যে মোবারক সেই মোবারক, তাহলে এর কি কোনো অ্যান্সার হলো? আমি তোমার কাছে জিজ্ঞাসা করেছি বল কি, এখন তুমি ভাই যদি জিনিসটা বলো। আমি গুছায় বলতে পারি না। ভাই ভাই, একক যা বস্তুর ক্ষেত্রফলের উপর উপর প্রযুক্ত। ক্রিয়া করে বস্তুর অবস্থার পরিবর্তন করা যায় তাকেই বল বলে। যা বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর অবস্থান পরিবর্তন করেছে তাকে বল বলে। আর কেউ? ভাই কোন বস্তুর উপর একক একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে বল বলে। ক্ষেত্রফল এবং প্রযুক্ত বলের মানকে বল বলে, আবারও সে একই কথা হয়ে গেল, যার নাম মোবারক সেই মোবারক। হ্যাঁ, আমি একক ক্ষেত্রফলের উপর হ্যাঁ, প্রযুক্ত বলের মানকে বল বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে বল বলে, এটা তো আবার চাপ হয়ে গেল। হ্যাঁ, এই হলো সংখ্যাটা চাপ হয়ে গেল। তো যাই হোক, তো স্মরণের পরিবর্তনকেই বল বলে। কিসের পরিবর্তন? স্মরণের পরিবর্তন। জি ভাই। স্মরণের পরিবর্তনকে বল বলে। তো যাই হোক আর কি, বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম কথা আসবে, তো এক্সাক্ট কথা কেউই বলতে পারোনি। একজন একটু বলেছে। হ্যাঁ বলো। কোন বস্তুর উপর বল বল প্রয়োগ করলে বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। হ্যাঁ, সে আবার সে একই উত্তর হয়ে গেল। আমি তো বল কাকে বলে জিজ্ঞাসা করেছি, তুমি যদি সেই সংজ্ঞার ভিতর বল কথাটাই নিয়ে চলে আসো তাহলে তো হবে না। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বল জিনিসটা কি সেটা আমরা জানতে চেয়েছি। হুম, ভাই আপনি একটু বুঝলি দেন ভাই, আমরা মানে আচ্ছা ভালো আচ্ছা কনসেপ্ট। আচ্ছা, আমি যা বলতেছি, বস্তুর সমস্যা উপর নাই। ক্রিয়া করে বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চাই, এই, যা বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর অবস্থা পরিবর্তন করে বা করতে চায় তাকেই বল বলে। আচ্ছা, 50% হয়েছে, আর বাদ বাকি যারা সংখ্যার কথা বলেছে একটা সংখ্যা হয়নি। তো এনিওয়ে, তো আচ্ছা ধরে নিলাম আমরা কেউ বল কাকে বলে জানি না, বা গ্রামের কোন একটা মূর্খ মানুষ যে কোনোদিন লেখাপড়া করেনি, তাকে যদি জিজ্ঞাসা করা হয় বল কাকে বলে, সে কি বলবে জানো? সে সে কিন্তু বল বলতে এটাই বুঝবে। গ্রামগঞ্জের মানুষ কিন্তু খুব সহজ ভাষায় কিন্তু একটা কথা কিন্তু বলে, লেখাপড়া জানুক আর না জানুক, মানে নিজের নামটাও যদি সিগনেচার না করতে পারে, তাও অন্তত এটা বলবে সারাদিন ক্লান্ত হয়ে পরিশ্রম করার পরে হঠাৎ করে আবার নতুন করে কোনো পরিশ্রমের কাজ আসলে এরকমই কথাগুলো বলে যে আমার গায়ে আর বল নাই, আমি পারবো না। হ্যাঁ, এটা কিন্তু একদম সিম্পল একটা কথা। জি আবার ভাই ঠিক। আবার যদি কেউ যদি লেখাপড়া যদি নাও যদি জানে, হ্যাঁ, তাকে তো জিজ্ঞাসা করে আচ্ছা তুমি বল বলতে কি বলছো, সে সে বলবে কোনো কিছুকে ঠেলা, হ্যাঁ, বা হচ্ছে টেনে নিয়ে যাওয়া কোনো কিছুকে, বা হচ্ছে কোনো কিছুর উপরে একটা ধাক্কা দেওয়া বা চাপ দেওয়া, এটা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু সে কিন্তু বুঝবে। তো ভাইয়া, হ্যাঁ বলো। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে আর গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর গতি পরিবর্তন করতে চায় এটাকে বল বলে, এটা বললে হবে? হ্যাঁ, এটা বললে হবে। তুমি অনেকক্ষণ পরে এই বই দেখে বললা? না ভাই, আমি মনে করছিলাম আচ্ছা আচ্ছা, ঠিক আমার আছে। ভাইজান হ্যাঁ এখানে ঝড় হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে এক্সাক্ট সংজ্ঞা, বল কাকে বলে। তো যাক আমি এটা নিয়ে বলবো, তুমি লাস্টে যেটা বলেছো এটা হচ্ছে এক্সাক্ট বা প্রপার সংজ্ঞা। আমি বলবো এটা নিয়ে, আগে আমি একটু দেখি স্বাভাবিক দৃষ্টিতে আমরা বল বলতে কি বুঝি। স্বাভাবিক দৃষ্টিতে আমরা এটাই বুঝি কোনো কিছুর উপর ধাক্কা দেওয়া বা কোনো কিছুকে টেনে নিয়ে যাওয়া বা কোনো কিছু ঠেলে নিয়ে যাওয়া, হ্যাঁ, এইগুলাকে আমরা স্বাভাবিক দৃষ্টিতে বল বুঝি। কিন্তু যদি বল কাকে বলে এটাকে যদি আমরা ভালো করে জানতে চাই তাহলে আমাদের সেই অনেক বছর আগের নিউটনের কাছে ফিরে যেতে হবে। সেই নিউটন আমাদের খুব সুন্দর একটা তার ফর্মুলার মাধ্যমে বলের ডেফিনেশনটা দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে যে যে বল এমন একটা জিনিস যা
স্থির কোনো বস্তুর উপরে কাজ করে স্থির বস্তুটাকে গতিশীল করে বা করতে চায়, মানে গতিশীল হতেও পারে বা নাও পারে, এবং যা কোনো গতিশীল বস্তুর উপর কাজ করে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, সেটাকে আমরা বল বলি। এটা নিউটনের গতির যে প্রথম সূত্র আছে সেই প্রথম সূত্র থেকে সংজ্ঞাটা পাওয়া যায়। আমি এখনো সূত্রের মধ্যে আলোচনা যাইনি, যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে বলের ব্যাপারে কথা পেলাম। বল কাকে বলে? বল হচ্ছে যদি কোনো একটা স্থির বস্তু যদি থাকে, মানে বলের ডেফিনেশনকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা স্থির বস্তু একটা গতিশীল বস্তু। মনে করে এটা একটা স্থির বস্তু। স্থির স্থির বস্তুর উপরে একটা জিনিস কাজ করবে, কাজ করে স্থির বস্তুকে গতিশীল করবে, অথবা যদি গতিশীল না করতে পারে তাহলে অন্তত তাকে গতিশীল করার চেষ্টা করবে। অর্থাৎ যা হচ্ছে স্থির বস্তুর উপরে কাজ করে স্থির বস্তুকে গতিশীল করবে অথবা করতে চাইবে, গতিশীল না হলেও অন্তত গতিশীল করতে চাইবে। কার আনমিউট আছে? কার মনে হয় আনমিউট অবস্থায় আছে? সাউন্ড আসতেছে একটা। এনিওয়ে, এক মিনিট এখানে। যাই হোক, তো আমি তোমাদের যে কথাটা বলছিলাম যে যা তোমার স্থির একটা বস্তুর উপরে কাজ করে স্থির বস্তুটাকে গতিশীল করতে চাইবে অথবা করবে, করতে চাইবে অথবা করবে, এর মানে কি? এর মানে হচ্ছে যে এই জিনিসটা প্রয়োগ করার ফলে হচ্ছে বস্তুটা গতিশীল হতেও পারে বা নাও পারে, কিন্তু গতিশীল যদি না হয় কিন্তু গতিশীল হওয়ার একটা অবস্থা তার মধ্যে তৈরি হবে, গতিশীল না হলেও গতিশীল হওয়ার সে চেষ্টা করবে। তার মানে আমরা কি বললাম? যা কোনো স্থির বস্তুর উপর কাজ করে স্থির বস্তুটাকে গতিশীল করবে অথবা করতে চাইবে। আবার মনে করো কোনো একটা গাড়ি গতিশীল অবস্থায় আছে, একটা গাড়ি মনে করো গতিশীল অবস্থায় আছে। এবার এই গাড়ির হঠাৎ করে মনে করো তোমার গতি বাড়ানো দরকার অথবা গতি কমানো দরকার, সেই সময় একটা বল প্রয়োগ করতে হয়। সেই সময় যা কাজ করে সেটাকে আমরা বল বলে থাকি। অর্থাৎ গতিশীল বস্তুর উপরে যা কাজ করে গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন, মানে গতির অবস্থার পরিবর্তন করবে অথবা করতে চাইবে। দ্যাট মিনস বল কাজ করলেই যে গতিশীল বস্তুর গতির পরিবর্তন হবে এমন কোনো কথা নাই। হয় পরিবর্তন হবে, আর না হয় পরিবর্তন না হলে অন্তত পরিবর্তন হওয়ার একটা প্রবণতা দেখাবে। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা বল বলে থাকি। তো আমরা যদি একটা স্থির বস্তুর উদাহরণ যদি দিই, মনে করো তোমার পড়ার টেবিল আছে তোমার সামনে, তুমি পড়ার টেবিলের সামনে বসে বসে ক্লাসটা করছো। তো তুমি পড়ার টেবিলটাকে হালকার উপরে একটু চাপ দিয়ে বা একটু ঠেলা দিয়ে সরানোর চেষ্টা করো, তোমার পড়ার টেবিল কিন্তু সরবে না। তাই বলে কি আমরা বলবো না যে পড়ার টেবিলের উপরে কোনো বল কাজ করেনি? হ্যাঁ, অবশ্যই পড়ার টেবিলের উপর বল কাজ করেছে, কিন্তু পড়ার টেবিলটাকে সরানোর জন্য যে পরিমাণ বল দরকার সেই পরিমাণ বল তুমি এখন পর্যন্ত দাওনি। দ্যাট মিনস তুমি যখনই পড়ার টেবিলকে একটু ঠেলার চেষ্টা করেছো, পড়ার টেবিলের উপর কিন্তু বল কাজ করেছে, কিন্তু পড়ার টেবিলটা কিন্তু সরে যায়নি। দ্যাট মিনস এটা হলো কাজ করলো, এই বলটা কাজ করলো কিন্তু পড়ার টেবিলটা সরে গেল না। কিন্তু পড়ার টেবিলটা না সরলেও তুমি যখন পড়ার টেবিলকে ঠেলার চেষ্টা করেছো তখন কিন্তু পড়ার টেবিলটা সামনের দিকে যাওয়ার একটু হলেও প্রবণতা দেখিয়েছে। যাক আর না যাক, প্রবণতা কিন্তু একটু দেখিয়েছে। যেমন তুমি যদি আমার সামনে দাঁড়িয়ে থাকো, হ্যাঁ, এখন আমি তোমার হাত ধরে আস্তে করে টানলাম, তুমি হয়তো বা তুমি তোমার জায়গা থেকে সরলে না, কিন্তু আমি যদি তোমার হাতটা ধরে যদি না টানতাম তুমি কিন্তু তোমার জায়গায় খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকতা। কিন্তু আমি যখনই তোমার হাতটা ধরে টেনেছি তুমি তোমার জায়গা থেকে না সরলেও অন্তত আমার দিকে আসার একটা প্রবণতা তোমার মধ্যে হয়েছে। যদি তুমি আসোনি কিন্তু আমার দিকে আসার একটা প্রবণতা হয়েছে, কিন্তু আমি যদি অনেক জোরে যদি তোমাকে টানি তখন কিন্তু তুমি আমার দিকে চলে আসবে। আমার কথা মনে বুঝছো যে স্থির বস্তুর উপর কাজ করে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চাই, এই কথাটা তারা কি বোঝায়? আবার গতিশীল বস্তুর উপর কাজ করে গতিশীল বস্তুকে গতিশীল করে বা মানে সরি গতির অবস্থার পরিবর্তন করে বা করতে চাই, এই কথাটার মানে কি আশা করি বুঝছো। কারো কি বুঝতে সমস্যা আছে? আমি কিন্তু সিম্পল কথা বলেছি, কিন্তু এই জায়গাও যদি বেসিকটা বুঝতে সমস্যা থাকে অঙ্কে যে কিন্তু আটকায় যাবা। যদি আমার এই কথাটা বুঝতে যদি অসুবিধা থাকে তাহলে বলো। কারো কি সমস্যা আছে বুঝতে? না ভাইয়া। ঠিক আছে, তাহলে ভাইয়া আমরা কখন ক্লাসটি শুরু হয়েছে? ঢুকতে পারি নাই নেটের কারণে। সমস্যা না, মাত্র শুরু হয়েছে, তুমি এখন থেকে থাকলেই হবে। হ্যাঁ, তোমার ভিডিওটা অফ করো রনি। ঝড় উঠছে ভাই। ঝড় হচ্ছে? আচ্ছা, আমি জি খুব ভাই। বেশিক্ষণ হচ্ছে স্টে করবো না। আমি আসলে আজকে আজকে আমার এখানে আমাদের এদিকে গতকাল রাত্রিরে মনে হয় হালকা একটু ঝড় হয়েছিল, কিন্তু জানি না সারাদিনে আমি যে লাইনে থাকি এই লাইনে হচ্ছে কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার ফলে কারেন্ট আসছিল অবশ্য হচ্ছে দুইটা বা একটার দিকে। তো সেই সময় স্লাইড বানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম আমার বাড়িতে
একজন একটু অসুস্থ ছিল। আচ্ছা ভাই কন্টিনিউ করেন, রেকর্ড দেখে নেব। আচ্ছা, তো ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এখন তাহলে হচ্ছে বল কাকে বলে জানলাম। এখন আমরা একটু যাই বলের কিছু ফর্মুলাতে। তো বল সম্পর্কে যদি ফর্মুলা কথাটা যদি আসে, তাহলে প্রথমে যে ফর্মুলাটা চোখে আসে, আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে যে নিউটন ল, মানে নিউটনের বলবিদ্যা। হ্যাঁ, তো নিউটনের বলবিদ্যা নিয়ে অনেক গবেষণা আছে, অনেক রকম কথা আছে নিউটনের বলবিদ্যা নিয়ে। খুব মজার একটা কথা আছে। নিউটনের বলবিদ্যার মোট 3টা সূত্র রয়েছে। তো 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্র, আমি আমি একটা কথা তোমাদের বলবো, নিউটনের এই বলের যে 3টা সূত্র, সেই 3টা সূত্র আবিষ্কারের পিছনে বেশ কিছু কথা আছে। তো যদিও কথাগুলো টোটালি বানোয়াট আমার কাছে মনে হয়েছে, আমি জানি না অন্যদের কাছে কি মনে হয়েছে, মানে নিউটনের সূত্রটা বানোয়াট তা বলছি না, নিউটনের সূত্রগুলো অবশ্যই ফিজিক্সের জন্য অবশ্যই কার্যকর, এবং নিউটনের সূত্র অনুসারে আমরা টোটাল ফিজিক্সের মানে ভৌত ফিজিক্সটা করে থাকি। কিন্তু নিউটনের সূত্র, যে নিউটন যে আমাদের 3টা সূত্র দিয়েছে, এই 3টা সূত্রর পিছনে যদি একটা ইতিহাস আমি একটা বলবো ইতিহাস, কিন্তু সেই ইতিহাসটা কতটুকু বিশ্বাসযোগ্য আমি নিজে জানি না। সেটা কি? সেটা হচ্ছে যে নিউটন নাকি একদিনকে ছাগল চড়াতে গেছিল, বা ছাগলের মতো কোনো কিছু একটা চড়াতে গেছিল। তো সে ছাগল চড়াতে গেছিল, তো ছাগল চড়াতে চড়াতে হঠাৎ করে সে কি হলো হচ্ছে ছাগলটা মানে চুপচাপ বসেছিল। তো চুপচাপ যখন বসেছিল, তখন সে চিন্তা করলো, আচ্ছা ছাগলটা বসে আছে, আমি তো ছাগলটাকে যদি গতিশীল করতে চাই তাহলে কি করব। আমি কিন্তু বলছি একটা ইতিহাসের কথা বলছি, এটা কতটুকু সত্যি তার যৌক্তিকতা নাই। আমি জাস্ট তোমাদের একটু সূত্রের একটা ব্যাপার বোঝানোর জন্য বলছি, যে নিউটন চিন্তা করলো যে ছাগলটা স্থির অবস্থায় শুয়ে আছে, এখন আমি একে গতিশীল করার জন্য কি করব, একটা কাজ করি। পেছন দিক থেকে নিউটন একটা ছাগলকে কিক মারলো। তো কিক মারার পরে কি হলো, প্রথমে ছাগলটা সরতে চাইলো না, তারপর আবার একটু জোরে কিক মারলো, তখন ছাগলটা কি করলো, ব্যথা পেলো, ব্যথা পেয়ে ছাগল দৌড়ানো শুরু করলো। তখন তার মাথায় আসলো, তার মানে যদি পেছন দিক থেকে যদি কোনো মানে যদি কোনো একটা বস্তুর উপর যদি কোনো একটা কিছু যদি না প্রয়োগ করা হয়, হ্যাঁ, বল যদি প্রয়োগ না করা হয়, তাহলে ওই বস্তুটা স্থিরই থেকে যায়। আর হচ্ছে যদি হচ্ছে বল যদি প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটা গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে। এরপরে ছাগলটা দৌড়াচ্ছে, দৌড়াতে 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 এবার দেখলো যে না, ছাগলটা অনেক জোরে দৌড়াচ্ছে। নিউটন কি হলো, ছাগলের পিছনে দৌড়াতে থাকলো, দৌড়াতে দৌড়াতে কি করলো, এবার তার মনে হলো না, ছাগলটার গতি রোধ করা দরকার। এবার ছাগলের গলায় যে দড়ি থাকে না, সেই সেই গলিটা সেই দড়িটা সে টেনে ধরার চেষ্টা করলো। তো আস্তে 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 করে টেনে ধরছে, ছাগলের গতি আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন তার মাথায় আসলো, তার মানে গতিশীল কোন একটা বস্তুকে যদি হচ্ছে তার গতির যদি পরিবর্তন করতে হয়, গতি কমাতে হয় বা গতি যদি বাড়াতে হয়, তাহলে কি করতে হবে, একটা বল দিতে হবে। এই অবস্থাতে কি হলো, তো আহ তো নিউটন আরেকটা ব্যাপার লক্ষ্য করেছিল, যে সেটা হচ্ছে যে ছাগলকে সে একটা পর্যায়ে পিছন দিক থেকে অনেক জোরে ঠেলতে 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 সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তো এই যে ঠেলতে ঠেলতে যখন সামনের দিকে নিয়ে যাওয়ার সে চেষ্টা করলো, তার সেই চেষ্টার মাধ্যমে কি হলো, ছাগলের বেগ আস্তে আস্তে বেড়ে গেল। তো যেটা থেকে নিউটনের দ্বিতীয় সূত্রটা বলা হচ্ছে যে বল ত্বরণের সমানুপাতিক। হ্যাঁ, যদিও দ্বিতীয় সূত্রের এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রূপ, কিন্তু দ্বিতীয় সূত্রটা একটু ভিন্ন। দ্বিতীয় সূত্র ম্যাথমেটিক্যাল রূপটা ছিল এরকম, যে বল ত্বরণের সমানুপাতিক। তো এরপরে নিউটন আরো একটা ব্যাপার এখানে লক্ষ্য করেছে, ছাগলটাকে যখন সে প্রথমে লাথি দিয়েছিল, তখন ছাগলও কি করেছিল, উল্টা একটা নিউটনকে পেছন দিক থেকে পা দিয়ে একটা কিক মেরেছিল। যেটাকে বলা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং আরেকটা মানে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, যেটা নিউটনের গতি তৃতীয় সূত্র। হ্যাঁ, এইভাবে নাকি নিউটনের সূত্রটা মাথায় আসছিল, নিউটন এই ছাগল চড়াতে যেয়ে নাকি এই সূত্রটা মাথায় নিয়ে আসছিল। তো আমার কাছে আর কি এই গল্পটা শুনে খুব টোটালি হাস্যকরই মনে হয়েছে। আমি জানি না এটা আসলে কতটুকু যৌক্তিকতা রয়েছে, আমি জাস্ট আমাদের এই সূত্রের একটা ইতিহাস বলার জন্য কথাটা বললাম। হ্যাঁ, তো তোমাদের দৃষ্টিতে কি মনে হয় আমি জানি না, তো আমার কাছে টোটালি এটা একটা গল্প মনে হয়েছে। তো যাই হোক, তো এটা গল্প হোক আর যাই হোক, 3টা সূত্র যে নিউটন যে আবিষ্কার করেছে, এটাই আমাদের মেন আলোচনা বিষয়। তো আমরা দেখি যে সেই 3টা সূত্র কি, নিউটন যে 3টা সূত্র দিয়েছে, সেই 3টা সূত্র কি। এই নিউটনের 3টা সূত্র আবিষ্কারের ফলে পুরো ফিজিক্সের যে গতিবিদ্যা, সেই গতিবিদ্যাটা খুবই সহজ হয়ে যায় মানুষের কাছে। আমরা দেখে ফেলি তাহলে সেই 3টা সূত্র কি। যদি তোমরা জানো নিউটন ফার্স্ট লটা কি, আমি এখানে ইংলিশে লিখে রেখেছি, আমি এর বাংলা বলে দিচ্ছি, মনে হয় তোমরা পড়েছো। আমি তো সেই নিউটনের গতি 3টা সূত্র সেই যখন ক্লাস 9-10-এ পড়তাম, সে 9-10-9-এ যখন ছিলাম তখন পড়েছিলাম, মুখস্থ করেছিলাম, এখনো আজও মনে আছে। এখন আমার বই থেকে দেখা লাগে না নিউটনের এই 3টা সূত্র, আশা করি তোমাদেরও মনে আছে। ফার্স্ট সূত্রটা বলা হচ্ছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সারা জীবন স্থির থেকে যাবে,
এবং গতিশীল বস্তু সারা জীবন সে সুষম গতিতে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। অর্থাৎ যে যদি কোনো বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু সারা জীবন স্থির থেকে যাবে। স্থির বস্তু কোনোদিনই সে গতিশীল হতে পারবে না। আবার গতিশীল বস্তু সে সারা জীবন গতিশীলই থাকবে, একই রকম গতিতে সে চলতে থাকবে, তার গতির কোনো পরিবর্তন ঘটবে না। সে মনে করে সামনের দিকে একটা গতিশীল বস্তু আছে, মনে করে 50 মিটার পার সেকেন্ড বেগে সে চলছে, যদি বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে ওই 50 মিটার পার সেকেন্ড বেগে চলমান বস্তুটা 50 মিটার পার সেকেন্ড বেগে সারা জীবন চলতে থাকবে, তার বেগ কমবেও না আবার বাড়বেও না। এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র, যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু সারা জীবন স্থির থেকে যাবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের গতির ফার্স্ট সূত্র। এই ফার্স্ট সূত্র বুঝতে কারো সমস্যা আছে? না ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক, এগুলো জানা বিষয়। হ্যাঁ এগুলো জানা বিষয়। তারপর আমি জাস্ট হালকার উপর একটু বলে চলে যাচ্ছি, কারণ আমি সামনে অঙ্কে যাবো। আমি খুব দ্রুত অঙ্ক শুরু করবো, কারণ যা বেসিক আমরা সব গতি অধ্যায়ের উপরে নিয়ে, মানে আগে যে গতি চ্যাপ্টার ছিল সেটার মধ্যে নিয়ে ফেলেছি। নিউটনের যে দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো কোন একটি বস্তুর উপরে কোন একটি বস্তুর যে ভরবেগের পরিবর্তনের হার, বা বলা হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম মানে হলো ভরবেগ, যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি বলি ভরবেগ কি, ভরবেগ হচ্ছে ভর এবং বেগের যে গুণফল, সেটাকে আমরা বলছি ভরবেগ। তো ভরবেগের পরিবর্তনের হার আর শেষ ভরবেগ, আর এটা হচ্ছে আদি ভরবেগ, শেষ ভরবেগ এবং আদি ভরবেগ। তো ভরবেগের পরিবর্তনের হার যদি আমরা বলি টি সময় ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমও, তাহলে একক সময়ে ভরবেগ এর পরিবর্তন কত? এমভি মাইনাস এমইউ ভাগ টি। তো একক সময়ে কোনো কিছুর পরিবর্তনকেই হার বলা হয়, ঠিক আছে? তাহলে ভরবেগের পরিবর্তন হার মানে এই ভরবেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ। এই ভরবেগের পরিবর্তন হার কি? এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। যদিও আমি এখন সূত্রের প্রমাণ করছি না, আমার এই যে এই হচ্ছে বিশ্লেষণটুকু যদি কেউ না বোঝো সমস্যা নাই, টেনশন করার দরকার নেই, আমি সূত্রের প্রমাণ আজকে করাবো না। এই যে এফ ইকুয়াল টু এম এ, এই যে সূত্র আছে, এই সূত্রের প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো। এটা আমি করাবো আগামীকাল, কারণ এই একটা সূত্রের প্রমাণ করতে সারা ক্লাস লেগে যাবে, এই জন্য আমি আজকে এই সূত্রের প্রমাণটা করাবো না, ঠিক আছে? তো এই যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এরই ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এরপর রয়েছে হলো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এই তৃতীয় সূত্র দিয়েও আমাদের অঙ্ক রয়েছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া দিয়ে। যখন অঙ্ক করব তখন এই তৃতীয় সূত্র সম্পর্কে আমরা বিশ্লেষণ করে ফেলবো। এখন জাস্ট, হ্যাঁ বলো। দ্বিতীয় সূত্রটা যেটা হচ্ছে এম আছে, ওই এম কি পরিবর্তনশীল হতে পারে? এম পরিবর্তনশীল হতে পারে কিনা, তাই তো? হ্যাঁ, এমটা হচ্ছে তোমার ভর। হ্যাঁ, এখন ভর পরিবর্তনশীল বলতে তুমি অনেক হায়ার লেভেলের প্রশ্ন করে ফেলেছো। এটা আসলে যখন হায়ার এডুকেশনে তুমি যখন যাবা তখন এটা খুব ভালো করে বুঝতে পারবা। ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন লেভেল পর্যন্ত এটাই স্টুডেন্টদেরকে বলা হয় যে হচ্ছে ভর সবসময় কনস্ট্যান্ট, মানে ভরের কোনো পরিবর্তন হয় না, ভর অল টাইম কনস্ট্যান্ট থাকে। কিন্তু যখন বেসি লেভেলে যখন তুমি যাবা তখন তুমি জানতে পারবা যে ভর ও পরিবর্তনশীল, স্থান ভেদে ভরের পরিবর্তন ঘটে। হ্যাঁ, সেটা মানে সাপেক্ষের, কোনো কিছু সাপেক্ষে, কোনো কিছু সাপেক্ষে বা হচ্ছে তোমার কোনো কিছুর রেসপেক্টে ভরেরও পরিবর্তন ঘটে। তো সেটার ব্যাপারে অনেক অ্যানালাইসিস রয়েছে। আপেক্ষিক ভর, যেটাকে বলে আপেক্ষিক ভর, আইনস্টাইনের একটা ফর্মুলা ছিল। আইনস্টাইনের একটা ফর্মুলা, তুমি যেহেতু প্রশ্ন করলে আমি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে একটু বলি। আইনস্টাইনের একটা ফর্মুলা আছে, ই ইকুয়াল টু এমসি স্কয়ার। তোমরা মনে হয় ডিপ্লোমাতে মনে করেছিলা, এই হলো ফর্মুলাটা। জি ভাই পড়ছি এটা। তো এখানে যেই এম আছে, এই এম এর মধ্যে একটা আপেক্ষিক, তো এই এম এর মধ্যে একটা আপেক্ষিক হচ্ছে ভরবেগ রয়েছে। হ্যাঁ, তো সেই আপেক্ষিক ভরবেগের একটা ব্যাপার রয়েছে। তো সেটা আচ্ছা আমি বলতেছি, 1 মিনিট একটু, আমি একটু হচ্ছে তোমাদের থেকে আমি 1 মিনিট একটু বিরতি নিচ্ছি। হ্যাঁ, আমি তারপর আবার আসতেছি। আচ্ছা, তো আমি যে বলছিলাম যে আইনস্টাইন একটা ফর্মুলা ছিল ইকুয়াল টু এমসি স্কয়ার। তো এই এখানে যে এই এম এর ব্যাপারটা, এটার সাথে হচ্ছে আপেক্ষিক
ভরের একটা হচ্ছে সম্পর্ক রয়েছে। তো যাই হোক, আমার মনে হয় এটা এখন আলোচনার বিষয় না, জাস্ট একটু জেনে রাখো যে এটা পরিবর্তনশীল। তবে এখন তুমি যে লেভেলে আছো এই লেভেলে তুমি জেনে রাখো যে পরিবর্তনশীল না, সব জায়গায় সমান, বা তোমাদের যতগুলো অঙ্ক থাকবে সব অঙ্কটাই এম হচ্ছে অপরিবর্তনশীল। হ্যাঁ, তাই এখন এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করাটাই ভালো। ওকে ভাইয়া, এনিওয়ে, ওকে। তো যাই হোক, তো আমরা এখন হচ্ছে আমি 3 নাম্বার ফর্মুলা নিয়ে এখন আলোচনা করব না, অঙ্কের সময় আমি এটা করে ফেলবো আলোচনা, ঠিক আছে? জাস্ট এখন জাস্ট ফর্মুলাটা দেখালাম। তো আমি সরাসরি হচ্ছে অঙ্কে যাব। তো অঙ্কে যাওয়ার জন্য একটু বলি যে আমাদের এই অধ্যায়ের অঙ্কটা থাকবে হচ্ছে মেইন ফর্মুলা, ফোকাসিং হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, ভর হচ্ছে বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। তো আমি ফার্স্ট ক্লাসের মধ্যে অনেক কথা বলে ফেলেছি এই বল নিয়ে। তো আমি সেই সময় কিন্তু তোমাদের বলেছিলাম যে আমরা বল বিদ্যাতে অঙ্ক করার সময় আরো ভালো করে জানতে পারবো, কিন্তু এখন যে কথাগুলো বলছি সেগুলো বলবো না। এটা কিন্তু আমি বলেছিলাম যে হচ্ছে কোন একটা বস্তুর উপরে যদি বল কাজ না করে তাহলে ত্বরণ কাজ করে না, মানে ত্বরণের সাথে বলের সম্পর্ক, এটাকে আমার আবার বলা লাগবে? আগে কিন্তু খুব ভালো করে বলেছিলাম যে না ভাই, বলতে হবে না। আচ্ছা, এক কথাই বলে চলে যায় যে কোন একটা বস্তুর উপর যদি ত্বরণ হচ্ছে কোন একটা বস্তুর উপর যদি বল না কাজ করে তাহলে সেই বস্তুর উপর কখনোই ত্বরণ কাজ করা সম্ভব না। যদি কোন একটা বস্তুর উপর ত্বরণ কাজ করতে হয় তাহলে অবশ্যই বল কাজ করতে হবে। আর বল যেদিকে কাজ করবে ত্বরণ ঠিক সেদিকে কাজ করবে, বল যেদিকে কাজ করবে ত্বরণও ঠিক সেদিকে কাজ করবে, আমরা বলেছিলাম। আবার কোন একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, ওই বলের কারণে যদি বস্তু যদি গতিশীল না হয় তাহলে সেখানে ত্বরণ কাজ করার কোনো সম্ভাবনা নেই, কারণ ত্বরণ মানে হচ্ছে বস্তুর বেগ বৃদ্ধি, তাই না? তো বস্তু যদি গতিশীল না হয় তাহলে বেগ কিভাবে বৃদ্ধি পাবে? আর বল প্রয়োগের কারণে বস্তু যদি গতিশীল হয়ে যায় তখন বস্তুর উপরে ত্বরণ কাজ করবে। আর কতক্ষণ ত্বরণ কাজ করবে? যতক্ষণ ব্যাপী বলটা কাজ করবে ততক্ষণ কাজ করবে। কোন একটা বস্তুর উপর ত্বরণ কতক্ষণ কাজ করবে? বস্তু যদি গতিশীল হয়, বল প্রয়োগের কারণে বস্তু যদি গতিশীল হয় তাহলে ওই বলটা যতক্ষণ ধরে কাজ করবে ততক্ষণই হচ্ছে ত্বরণ কাজ করবে। আমার কথা কি বুঝছো? যে একটা বস্তুর জি উপরে ভাইয়া। যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগের কারণে বস্তু যদি গতিশীল হয় তাহলে, বস্তু যদি গতিশীল না হয় তাহলে তো ত্বরণ কাজ করবে না। আর বল প্রয়োগের কারণে বস্তু যদি গতিশীল হয় তাহলে যতক্ষণ ধরে বল কাজ করবে ঠিক ততক্ষণই ত্বরণ কাজ করবে, আর যখনই বল কাজ করা বন্ধ হয়ে যাবে তখন আর কোনো ত্বরণ কাজ করবে না। তো এই কনসেপ্ট গুলো খুব দরকার হবে আমাদের অঙ্ক করার জন্য। তো আমরা তো এখানে এই অধ্যায়ের সিম্পল কিছু অঙ্ক আছে এফ ইকুয়াল টু এম এ ফর্মুলা দিয়ে, তো সেই অঙ্কগুলো আমি করাবো না। জাস্ট গতি অধ্যায়ের যে অঙ্কগুলো তুমি করে ভাইয়া ঝড় এসেছো, আর বৃষ্টি উঠে যায় ভাই, আপনাদের কথা কিছু বুঝতে পারছি না। আমার কথা কিছু বুঝতে পারছো না তুমি? না, ঝড় আর বৃষ্টি একসাথে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমার করণীয় কি বলো তোমার ক্ষেত্রে? তুমি রেকর্ডিং ক্লাস করে নিবে ভাইয়া, হ্যাঁ সেটাই তাছাড়া তো বলছি। উপায় নাই। হ্যাঁ সেটাই তো বলছি, যদি ভাইয়া তুমি হেডফোন লাগিয়ে দিতে বলেন। বুঝিনি কেসে হেডফোন লাগিয়ে নিতে বলবো? আচ্ছা তুমি হেডফোন লাগাই দিতে বলেন কানে। চেষ্টা করো শোনার জন্য, যদি না শুনতে পারো আমি রেকর্ডিং দিয়ে দেবো, সমস্যা নেই। এনিওয়ে, তো যাই হোক, তো আমি এখানে যেই কথাটা বলছিলাম তোমাদের যে হচ্ছে সিম্পল, একদম সিম্পলি যে অঙ্কগুলো আছে এই অধ্যায়ের প্রায় প্রায় 70% অঙ্ক আমার করানো লাগবে না, তুমি নিজে পারবা। গতি অধ্যায় ভালো করে করার জন্য কিছুই না, গতি অধ্যায়ের অঙ্কগুলা করতে হবে, করার পরে মানে গতি অধ্যায়ে তুমি যেই টাইপের অঙ্কগুলা করেছো ওই টাইপের অঙ্কগুলা করতে হবে, করার পরে শুধু ত্বরণটা বের করতে হবে। গতি অধ্যায়ের নিয়ম অনুসারে ত্বরণ বের করতে হবে, করে প্রশ্নে বস্তুর ভর দেওয়া থাকবে, ভরের সাথে শুধুমাত্র ত্বরণটা গুণ করে দিতে হবে, করলে বল পেয়ে যাবা। এতটুকুই, মানে গতি অধ্যায়ের অঙ্কই করতে হবে তোমাকে, শুধুমাত্র তোমাকে ভর দিয়ে দিবে, বলবে যে 100 কেজি ভরের বস্তু, সেখানে তুমি ত্বরণের সাথে শুধুমাত্র ভরটা গুণ করে দিবে, তাই বল পেয়ে যাবা। সো আমার ওই টাইপের অঙ্ক আমার করানো মানে টোটাল অযৌক্তিক, তুমি নিজেই পারবা। আমি কনফিডেন্সলি বলছি প্রত্যেকে পারবা, যারা আমার গতি চ্যাপ্টারের ক্লাসগুলো ভালো করে করেছে প্রত্যেকেই 70% অঙ্কগুলো পারবা। আর 30% অঙ্ক হচ্ছে খুবই হার্ড, সেই 30% অঙ্ক আমি তোমাদের করাবো যেগুলো ওই গতি অধ্যায়ের পারলে পারো, পারা যায় না। তো তো সেই অঙ্ক দিয়ে আমরা আজকে শুরু করি। প্রথমে আমরা একটা অঙ্ক করব। ফার্স্ট অঙ্ক, একটু খাতায় কষ্ট করে একটু লিখে নাও অঙ্কটা, দ্রুত লিখবে একটু, যত দ্রুত সম্ভব। একজন আমি মানে যে লিখবা সে হচ্ছে মানে যে কোনো একজন আমার লেখার সাথে সাথে বলবা আর কি, ঠিক আছে? যেমন গতদিনকে একজন ওকে বলছিল ভাইয়া। তাহলে ভালো হবে। লেখো হ্যাঁ আমি অঙ্কটা। বলছিলাম। হ্যাঁ লেখো যে 20 নিউটন ওকে এর ভাইয়া। একটি বল। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, একদম সেম টাইপের অঙ্ক, শুধু মান চেঞ্জ, শুধুমাত্র মানগুলো চেঞ্জ ছিল, কিন্তু একদম সেম টাইপের অঙ্ক, একদম সেম টাইপের অঙ্কই দুইটা আসছিল। সো খুবই 20 ইম্পর্টেন্ট নিউটনের অঙ্কটা। একটি বল 20 নিউটনের একটি বল
5 কেজি ভরের 20 নিউটনের একটি বল 5 কেজি ভরের 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। দাড়ি হবে একটা। তারপর হচ্ছে যদি 5 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে প্রথম থেকে 12 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে? সবার কি তোলা হয়েছে? কেউ কি বাদ আছে? বাদ থাকলে বলো, আমি আবার বলে দিচ্ছি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলতেছি, একটু মিলিয়ে নাও। 20 নিউটনের একটি বল 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। 20 নিউটনের একটি বল 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। যদি 5 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে প্রথম থেকে 12 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে? তো আমি এখানে অলরেডি তপন স্যারের বইয়ে আছে। আচ্ছা, কোন বইতে আছে তোমার এখন জানতে হবে না, এখন অঙ্কটা তুলতে বলেছি, তুলে নিও, অঙ্কটা বোঝার চেষ্টা করো, পরে তুমি খুঁজে নিও। হ্যাঁ, এনিওয়ে, তাহলে এখন দেখো। এটার জন্য বলছি আপনাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন না, এটা সাধারণত আছে কিনা আমি জানি না, একটু খুঁজে দেখতে হবে। হ্যাঁ, এনিওয়ে, তো যাই হোক, এখন আমি যে অঙ্কটা যেটা বললাম, এই অঙ্কটার বেসিক অলরেডি আমি অনেক ক্লাসের মধ্যে বলে ফেলেছি, শুধুমাত্র অঙ্কটা করতে হবে। দেখো, তবে মানে বেসিক বলে ফেলেছি। অঙ্কটা যদি বেসিকটা যদি অনেকে না জানে, তার একটু মানে অঙ্ক হয়তো বা করতে করতে পারবে, অনেকে করতে করতে মুখস্থ হয়ে যাবে, কিন্তু মেইন বেসিকটা বুঝতে পারবে না। তো সেটাকে আমরা একটু দেখি। আমরা মনে করে বললাম যে এই একটা বস্তু, প্রশ্নটা আমরা প্রশ্ন আকারে চিত্র আঁকতেছি। একটা বস্তুটা হলো 5 কেজি ভরের বস্তু। তো 5 কেজি ভরের বস্তুর উপর একটা 20 নিউটন মানে একটা বল কাজ করছে। তো বল কাজ করার ফলে প্রশ্নে বলেছে যে যদি 5 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, প্রথম থেকে 12 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে। তার মানে আমরা অঙ্কটা পুরোটা, তোমার সামনে আশা করি অঙ্কটা লেখা আছে, পুরো অঙ্কটা আমরা পড়ে বুঝতে পারছি এই যে 20 নিউটন মানে যে বলটা প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগের ফলে বস্তু গতিশীল হয়ে গেছে। যদি না হতো তাহলে প্রশ্ন তোমাকে কখনোই বলতো না প্রথম থেকে 12 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে। তার মানে আগে কিন্তু তোমাকে কিন্তু প্রশ্নে বলে নিয়েছে বস্তুটা স্থির আছে, স্থির বস্তুর উপর 20 নিউটন মানের একটা বল কাজ করেছে। তাহলে এই অবস্থাতে লাস্ট তোমাকে চেয়েছে 12 সেকেন্ডে বস্তুটি, প্রথম থেকে 12 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে। কত দূর যাবে এই কথা দ্বারা বোঝাচ্ছে যে এই বলটা প্রয়োগের মাধ্যমে অবশ্য বস্তুটা গতিশীল হয়েছে। তো বস্তু যেহেতু গতিশীল হয়েছে, তাহলে এখন তোমাকে বলা হচ্ছে যে বস্তুর উপর 20 নিউটন মানে বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু 5 সেকেন্ড পর বলটা সরিয়ে ফেলা হয়েছে। এবার আসো, আমরা একটু আগে একটা কথা বললাম, একটা বস্তুর উপরে ত্বরণ কাজ করে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত বলটা কাজ করে। কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তু যদি গতিশীল হয়, তাহলে ওই গতিশীল বস্তুর উপর ততক্ষণই ত্বরণ কাজ করবে যতক্ষণ ধরে বলটা কাজ করবে। তাহলে এখন আমরা বলছি একটা বস্তু স্থির অবস্থায় ছিল, 20 নিউটন বল প্রয়োগের ফলে বস্তু গতিশীল হয়েছে, আর এই 20 নিউটন বল বস্তুর উপর যতক্ষণ ধরে কাজ করেছে ঠিক ততক্ষণ ধরেই বস্তুর উপরে ত্বরণ কাজ করেছে। তো এই 20 নিউটন বল প্রশ্নে বলছে যে 5 সেকেন্ড পরে 20 নিউটন বলটা আর কাজ করেনি। তার মানে 20 নিউটন বল কাজ করেছে কতক্ষণ ধরে? 5 সেকেন্ড ধরে। তাহলে আমরা ধরে নিই 5 সেকেন্ড ধরে। হ্যাঁ, তো বস্তুটা আগে ছিল স্থির অবস্থায়, তাই বস্তুর আদিবেগ শূন্য। তো 5 সেকেন্ড ধরে যেহেতু 20 নিউটন মানের বলটা কাজ করেছে বস্তুর উপরে, তাহলে 5 সেকেন্ডে ধরি বস্তুটা এই পরিমাণ অংশ যাবে, s1 পরিমাণ পথ যাবে। 5 সেকেন্ড পর বস্তুর অবস্থান মনে করে এখানে এই অবস্থান আসছে বস্তুটা। তাহলে বস্তু যদি এই অবস্থানে যদি আসে, তাহলে এখন কতটুকু সময় আসছে? 5 সেকেন্ড সময়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই বস্তুর উপর ত্বরণ কাজ করেছে কতক্ষণ ধরে? 5 সেকেন্ড ধরে। এই 5 সেকেন্ডের পরে কিন্তু আর বস্তুর উপরে 5 সেকেন্ডের পরে কিন্তু বস্তুর উপর আর ত্বরণ কাজ করেনি।
কেন? কারণ 5 সেকেন্ড পরে বল বন্ধ করে দেওয়া হয়েছে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার আমার প্রশ্ন তোমাদের কাছে যে 5 সেকেন্ড পরে বল কাজ করেনি, তো অলরেডি কিন্তু এই 5, দেখো বস্তু কিন্তু বেগ কিন্তু ছিল শূন্য, 5 সেকেন্ড ধরে কিন্তু বস্তুর উপর বল কাজ করেছে, তার মানে 5 সেকেন্ড ধরে বস্তুর উপর ত্বরণ কাজ করেছে, ত্বরণ কাজ করা মানে শূন্য থেকে বেগ আস্তে আস্তে বেড়েছে। তার মানে বস্তু যখন এই স্থানে এসেছে, এই স্থানে কিন্তু বস্তুর বেগ কিন্তু এখন কিন্তু শূন্য নয়, অনেক আছে কিন্তু বস্তুর বেগ অনেক আছে। তো এখন এই হ্যাঁ ভাইয়া, বস্তুর বেগ অনেক থাকা অবস্থাতে এখন মনে করি 20 নিউটন মানের বল কাজ করছে না। মনে করো, আমি এক্সাম্পল হিসেবে বললাম, উদাহরণ হিসেবে তোমাদেরকে বলতেছি, যে মনে করো এখানে হচ্ছে যে আহ আহ, এই জায়গায় এসে মনে করো বস্তুর বেগ হয়েছে 10, উদাহরণ হিসেবে বলছে, হ্যাঁ? এই জায়গায় এসে মনে করো বস্তুর বেগ হয়েছে 10। এই 10 বেগ হলো কেন? 10 বেগ হলো এই জন্য প্রথমে বেগ ছিল শূন্য, বাট এই জায়গায় এক্সাম্পল হিসেবে বলছে, মনে করো হচ্ছে বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড। এই 10 মিটার পার সেকেন্ড বেগ হলো কেন? 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এই জন্য 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাই এই বস্তুর উপর একটা ত্বরণ কাজ করেছে, আর ত্বরণের কারণে বেগ বাড়তে বাড়তে শূন্য থেকে বাড়তে বাড়তে 10 এসেছে। তো এই জায়গায় যখন এই বস্তুটা এসেছে তখন তো আর এই 20 নিউটন মানে বল কাজ করছে না। এবার আমার কথা হচ্ছে, তাহলে এই জায়গা থেকে যদি বল কাজ করা যদি বন্ধ হয়ে যায়, এখন বস্তুর বেগ আছে 10 মিটার পার সেকেন্ড, নিউটনের গতির প্রথম সূত্র যদি আমরা ব্যবহার করি, এই যে এখন এই বস্তুর মধ্যে বেগ আছে 10 মিটার পার সেকেন্ড, এই বস্তুর উপরে যদি আর কোনো ধরনের বলই যদি কাজ না করে, তাহলে এই এই বস্তুর বেগে বেগ চলতে কমবে? থাকবে, আমার প্রশ্ন তোমাদের কাছে, এই বস্তুর এই বেগ কি বেগে চলতে কমবে? থাকবে। বস্তুর বেগ কিন্তু না কমবে ভাইয়া, না। কারো কি বুঝতে অসুবিধা আছে যে বস্তুর বেগ কমবে না কেন? আমি কিন্তু আগেই বলেছি, আমি আগে যে আলোচনাগুলো করেছি প্রত্যেকটা কিন্তু অঙ্কের সময় কিন্তু লাগবে। কারো কি বুঝতে অসুবিধা আছে যে এই জায়গা থেকে যদি বস্তুর উপর যদি কোনো ধরনের বল যদি কাজ না করে, তাহলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না? এই কথাটা বুঝতে কি কারো সমস্যা আছে? মুখ লুকে থাকবে না, সমস্যা থাকলে বলতে হবে কিন্তু। অঙ্ক যদি বোঝো তাহলে আমার সাথে সাথে তোমার অঙ্ক ঠুরস্থ হয়ে যাবে, মাথার মধ্যে ঢুকে যাবে। রুমে যে রুমে অঙ্ক করার সময় খুব বেশি প্যারা নিতে হবে না। কারো বুঝতে আশা করি সমস্যা নাই। হুম। যদি সমস্যা না থাকে তাহলে আমি সামনের দিকে আগাতে থাকি, আর যদি কেউ যদি মুখ লুকিয়ে থাকো তাহলে সেই বিপদে পড়বা, নিজের পায়ে কুড়ুল মারবা। এনিওয়ে, তো যাই হোক, তাহলে আমরা বললাম যে এই জায়গা থেকে যেহেতু বস্তুর উপর কোনো বল কাজ করেনি, সো আবার এই বস্তুর উপরে 20 নিউটন বলের মানে ভাই একটু বল বলে দেন। বুঝিনি কি স্যার? ভাইয়া বলেন, একটু বলে দেন। কি বলবো? আমি তোমার কথা বুঝতে পারিনি, কি বলবো? যেটা বলতে চাইলেন আর কি। আমি কিন্তু তোমার কথা এখনো বুঝিনি, কোনটা বলবো মানে এই জায়গাটা আরেকবার বোঝাবো এটা ভাই বলছো? বেগের পরিবর্তন হবে না কেন ভাই? নেট প্রবলেম করতেছে তো। আচ্ছা, বেগের পরিবর্তন হবে এখন নিউটনের গতি প্রথম হ্যাঁ, সূত্র যে অনুসারে আপনি কি? যে বললেন যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি নিউটনের গতির প্রথম সূত্রটা কি। নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে কোনো একটা বস্তুর, গতিশীল কোনো বস্তুর উপরে যদি বল যদি বল যদি না প্রয়োগ করা হয়, গতিশীল বস্তুর কোনো গতির পরিবর্তন হবে না। এটা তো নিউটনের গতির প্রথম সূত্র, তাই তো? এটা তো জানো তুমি, যে প্রশ্ন করলাম আমার যে কাছে, সে সে আমার সাথে কথা বলো, যে যে নিউটনের গতি নিউটনের গতি প্রথম সূত্র অনুসারে, যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে গতিশীল বস্তু সারা জীবন গতিশীল অবস্থায় থাকবে, তার গতির কোনো পরিবর্তন ঘটবে না। এটা তো বুঝছো? যে ভাই আচ্ছা, তো আমি এটাই বলছি যে এই এই বস্তুটার উপরে প্রথমে বেগ ছিল শূন্য, তো 20 নিউটন মানে বল কাজ করেছে 5 সেকেন্ড ধরে, তো এই 5 সেকেন্ডের মধ্যে বস্তুর উপরে ত্বরণ কাজ করেছিল, ত্বরণ কাজ করার কারণে এখানে মনে করো বেগ হয়েছে 10 এই বস্তুর। এবার এই জায়গা থেকে এই বস্তুর উপর 20 নিউটন মানে আর কোনো বল কাজ করেনি। তো এই অবস্থাতে এই বস্তুর উপরে যদি আর কোনো ধরনের বলই যদি কাজ না করে, এই দিক থেকে বাধা বল অথবা এই দিক থেকে একটা বল, মানে দুই দিকের কোনো দিক থেকে যদি এই বস্তুর উপর যদি কোনো ধরনের যদি বল কাজ না করে, তাহলে এই বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে কিনা? যে আমাকে প্রশ্ন করেছে তাকে আমি উল্টা প্রশ্ন করছি, বেগের কোনো পরিবর্তন হবে? যে আমাকে প্রশ্ন করেছে আমি আমি তার কাছে প্রশ্ন করতেছি, কথা বলে না, আজব। না ভাই, যে বেগ আছে ওই বেগে চলতে থাকবে। এই বেগে চলতে থাকবে, এটা তো বুঝছো? যে বেগ আছে ওই বেগে চলতে থাকবে। এই বেগে চলতে থাকবে কেন? কারণ নিউটনের গতির এটা প্রথম সূত্র, বুঝছো? নিউটনের গতি প্রথম সূত্র অনুসারে জি যে বেগ ভাই, আছে, পরিবর্তন হবে না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো। এনিওয়ে, তাহলে তাহলে আমরা এটা যদি বুঝে থাকি, এর পরের অংশটুকু এবার মানে জাস্ট অল্প কিছুক্ষণ ধরলে অঙ্কটা শেষ হয়ে যাবে, কারণ মেন বেসিক আলোচনা করা হয়ে গেছে, বাট আমাদের মিটিং আর 1 মিনিট আছে, আমি নতুন মিটিং দিচ্ছি, নতুন মিটিং এ একটু কষ্ট করে জয়েন করো, ঠিক আছে? অনেক ইন্টারেস্টিং অঙ্কগুলো, এই বলের অঙ্কগুলো অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে অনেক অঙ্ক আসে ডুইটে, তো ভালো করে বুঝে নিবা। আমি নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে জয়েন করো।
স্ক্রিনকে দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তা আমরা যেই কথাটা বলছিলাম যে ফর এক্সাম্পল হিসেবে যদি বলি যে এখানে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তো এই জায়গা থেকে যদি আর কোনো যদি হচ্ছে বল যদি কাজ যদি না করে, তাহলে আমরা কি বলবো যে এখানকার বস্তুর বেগের কোনো পরিবর্তন ঘটবে না, এই বেগে সে চলতে থাকবে। অর্থাৎ এই বস্তুর উপর যদি এদিক থেকে যদি কোনো বল না কাজ করে, আবার এদিক থেকে যদি 20 নিউটন মানে কোনো বল কাজ না করে, বা কোনো দিক থেকে কোনো বল কাজ না করে, তাহলে এই বস্তুটা যে বেগ প্রাপ্ত হবে সেই বেগে চলতে থাকবে। তো এই হচ্ছে কনসেপ্ট আমাদের। তাহলে এই যদি কনসেপ্ট যদি তাই যদি হয়, তাহলে এখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে এইগুলা অঙ্কের এবার কি বলেছে আমি সেদিকে একটু খেয়াল করার চেষ্টা করি। আমাদের এখানে অঙ্কে কি বলেছে, অঙ্কে আমাদের বলেছিল যে অঙ্কে আমাদের কি চেয়েছিল যে প্রথম থেকে 12 সেকেন্ডে বস্তুটা কত দূর যাবে, প্রথম থেকে টোটালি বস্তুটা 12 সেকেন্ডে কতটুকু যাবে। আমরা এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, আমি একটু ব্যাকে যাই। এনিওয়ে, তাহলে দেখো যে আমাদের প্রশ্নে চেয়েছিল প্রথম থেকে 12 সেকেন্ডে সে কত দূর যাবে। তাহলে দেখো প্রথম থেকে 12 সেকেন্ড মানে কি, এই জায়গা থেকে 5 সেকেন্ড, এর পরে আরো 7 সেকেন্ড পরে সে কত দূর যাবে সেটা আমাদের জানতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমাকে প্রশ্নে চেয়েছে প্রথম থেকে 12 সেকেন্ডে সে কত দূর যাবে। প্রথম থেকে 5 সেকেন্ডে গেছে S1 পরিমাণ পথ, এর পরে 7 সেকেন্ড আমি মনে করে বললাম যে বস্তুটা গেছে এই জায়গায়। তার মানে টোটাল এই প্রথম স্থান থেকে যখনই বল মানে বস্তু যখন স্থির ছিল, বল কাজ করা যখন শুরু করেছে, তখন থেকে টোটাল 12 সেকেন্ডে সে কত দূর যাবে। আমরা ধরে নিলাম টোটাল 12 সেকেন্ডে সে যাবে এই পরিমাণ অংশ। তা আমরা যদি বলি যে প্রথম থেকে 5 সেকেন্ডে গেছে S1 পথ, আর বাকি 7 সেকেন্ডে সে গেছে S2 পথ। কার এইভাবে সাউন্ড আসলে পরে ক্লাস নেওয়া যায়? মিউট করো। এনিওয়ে, তাহলে আমাদের প্রশ্ন আছে প্রথম থেকে 12 সেকেন্ডে সে কত দূর যাবে। প্রথম 5 সেকেন্ডে বললাম S1 পথ, তারপরে 7 সেকেন্ডে বললাম S2 পথ। তাহলে টোটাল প্রথম থেকে 12 সেকেন্ডে সে কত দূর যাবে, S1 প্লাস S2, এই দুটো সমষ্টি। তাহলে আমাদের এখন মেইন উদ্দেশ্য হচ্ছে S1 এবং S2 বের করা। কারো বুঝতে কি সমস্যা আছে? আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এই S2 পরিমাণ পথ যাবে সমবেগে নাকি অসমবেগে বলো তো? সমবেগে যাবে। সমবেগে যাবে, কারণ এই 5 সেকেন্ডের পরে আর কোনো বল কাজ করেনি। তার মানে বল কাজ না করলে সে সমবেগে চলতে থাকবে। তাহলে এইটুকু যাবে সমবেগে, আর এইটুকু সে যাবে অসমবেগে, কারণ এখানে ত্বরণ কাজ করেছে। আমরা জানি কোন একটা বস্তুর উপর ত্বরণ কাজ করলে সেখানে অসমবেগ থাকে। এনিওয়ে, এই তো বুঝে গেছো। তাহলে এখন আমার ফার্স্ট কাজ S1 বের করা। তো S1 বের করতে গেলে সমস্যা হচ্ছে ত্বরণ আমরা জানি না। S1 বের করতে গেলে একটা ত্বরণ আমাদের দরকার হবে। সেই ত্বরণ আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে m এর সূত্র থেকে। যখন কেউ কোনো কথা বলবা শুধুমাত্র তখন হচ্ছে আনমিউট করবা, আর বাকি সময়টা টোটালি মিউট করে রাখবা, কথা শেষ হলে মিউট করে রাখবা। এনিওয়ে, তাহলে দেখো এখন এখানে যে এই বস্তুর উপরে 20 নিউটন মানে বল প্রয়োগ করা হয়েছে, বস্তুর ভর ছিল হচ্ছে 5 কেজি। তাহলে এখন আমরা এই জায়গা থেকে খুব সহজে বস্তুর ত্বরণ বের করে ফেলবো। কিভাবে? আমরা ত্বরণ পাবো হচ্ছে F = ma ফর্মুলা দিয়ে। F হচ্ছে 20 আর m এর ভ্যালু হলো 5। তাহলে এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাট মিন্স এই বস্তুর উপর ত্বরণ ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আদিবেগ জানি, সময় জানি, ত্বরণ জানি, বের করব হচ্ছে সরণ। তো আমি কখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটার উপরে খুব ভালো করে ফার্স্টের দিকে ক্লাস আমি তোমাদের বুঝিয়েছিলাম, যে যাদের খুব কনফিউশন আছে কখন কোন সূত্র ব্যবহার করতে হবে, যারা বোঝে না, তারা খুব সহজে এখন আশা করা যায় হচ্ছে বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে কখন কোন সূত্র ব্যবহার করা যায়। তো সেই কনসেপ্টটা যদি এখানে যদি খাটাই, তাহলে আমাদের ফর্মুলা দ্বারা S = UT + ½ আশা করি আমার এটা বোঝাতে হবে না, এখন সবাই বুঝে গেছে। হচ্ছে কেউ যদি এখন আমাকে বলো যে ভাই এটা বুঝাই দেন, তাহলে আমি বলবো আগের ওই ক্লাসটা দেখে আসো, তারপরে হচ্ছে বুঝতে পারবা তুমি, কারণ এখন এটা বোঝানো মানে সময় নষ্ট। এনিওয়ে, S = UT + ½ এমন কেউ কি আছো এটা বোঝো না কেন এই সূত্র ব্যবহার করা হলো? কেউ কি আছো? আশা করা যায় নাই।
তো যাই হোক, তাহলে এস ইকুয়াল টু এ টু প্লাস হাফ এটি স্কয়ার। এখন আমরা এখানে ফর্মুলা ভ্যালু বসবো। আমাকে দেখে কেউ ভয় পাবো না, হ্যাঁ, মানে একদম বলেছি তো, প্রাণ খুলে বলে দিবা। আমি যতই ভয় দেখাই বা যত কিছু বলি না কেন, একদম প্রাণ খুলে প্রশ্ন করে ফেলবা। আমাকে যদি মানে এমনও হয়েছে, মনে করো আমি মানা করেছি যে এটার উপরে কোনো প্রশ্ন করা যাবে না, এটার উপর কোনো প্রশ্ন করা যাবে না, কারণ আমি অনেক ভালো করে বলেছি। কিন্তু আমার স্টুডেন্ট গুলো কি করে, যে জানে ভাইয়ার কাছে যদি একবার যদি প্রশ্ন করে ফেলি, ভাই আমাকে যতই বকুক না কেন প্রশ্নের উত্তরটা ঠিকই দিবে। সো যদি কারো মনে কোনো প্রশ্ন চলেই আসে, আমাকে বলে ফেলবা, আমি চেষ্টা করবো তার উত্তরটা দেওয়ার জন্য। এনিওয়ে, তাহলে এখানে যদি ভ্যালু গুলো যদি বসাই আমরা, আদিবেগ 0, এর মান হচ্ছে ত্বরণ হলো 4, সময় হচ্ছে 5, তাহলে আমরা টোটালি এস ওয়ান সমান কত পেলাম? 50 মিটার। আচ্ছা, এবার আমাকে বের করতে হবে S2। আচ্ছা, S2 যদি বের যদি করতে চাও তুমি, এখানকার যে S2 ছিল আমি এখানে মুছে দিয়েছি, এ থেকে বি পর্যন্ত হচ্ছে S2। এখান করে S2 এর ভ্যালু যদি আমি যদি বের যদি করতে চাই, আচ্ছা S2 এখানে যাবে কি? সমবেগে যাবে, তাহলে S2 সমান কি হবে বলতো? ভিটি। সময় তো জানি, এখান থেকে এইটুকু যাবে হলো 7 সেকেন্ড, কারণ টোটাল প্রথম থেকে 12 সেকেন্ড হলে প্রথমটুকু 5 আর পরেরটুকু 7। সময় জানি 7 সেকেন্ড, কিন্তু বেগ আমার দরকার একটা। কত বেগে যাবে এখান থেকে এ থেকে বি পর্যন্ত, সেই বেগ তো আমাদের জানতে হবে। সেই বেগকে আমরা জানি, প্রথমে আদিবেগ না 0, ভাইয়া, আদিবেগ 0, কিন্তু এ থেকে বি যাবে যে বেগে, সেই বেগ তো জানি না। সেই বেগ কত হবে? প্রথমে আদিবেগ 0, 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই তো তুমি বের করে ফেলেছো যে প্রথমে বেগ হচ্ছে 0, তো ত্বরণে কাজ করার ফলে আস্তে 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 হচ্ছে এই জায়গায় এসে তার একটা বেগ বেড়ে যাবে। তো এখান থেকে তার মধ্যে আর কোনো বল কাজ করেনি, তার মধ্যে ত্বরণও কাজ করেনি। তাহলে এখান থেকে এই জায়গায় আসতে সে কত বেগ প্রাপ্ত হয়েছিল সেটা আমাকে বের করতে হবে। এখানে যে বেগ প্রাপ্ত হবে সেই বেগে এসে চলতে থাকবে। তো সেই বেগটা আমরা এখন বের করে ফেলবো। সেই বেগটা কত হবে আমরা দেখি একটু। সেই বেগটা হবে হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে। কেন বের করতে হবে আশা করি বোঝাতে হবে না। তো আমরা ভ্যালু গুলো যদি লিখি তাহলে দাঁড়াবে হলো 20 মিটার পার সেকেন্ড। এই যে আমরা বেগ পেয়ে গেছি, এবার আমরা এখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো s ইকুয়াল টু vt। তো s2 ইকুয়াল টু v এর মান হলো 20, t এর মান হলো 7, 140। তাহলে প্রথম থেকে 5 সেকেন্ডে গেল 50 মিটার, টোটাল আর পরে 190। হ্যাঁ, প্রথম থেকে 5 সেকেন্ডে গেল 50 মিটার, আর পরে 7 সেকেন্ডে গেল 140 মিটার। টোটাল কত? টোটাল হলো হচ্ছে আমার এখানে 190 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। এই অঙ্ক মানে শুধু মানগুলো চেঞ্জ ছিল, বলের জায়গায় 20-এর জায়গায় অন্য একটা মান দেওয়া ছিল, তারপর সময়ের জায়গায় 12 সেকেন্ড না দিয়ে অন্য একটা সময় দেওয়া ছিল। তাছাড়া সব অঙ্ক একই রকম। আমার ভ্যালুটা এক্সাক্ট মনে নাই, ভিডিওটি যেটা আসছিল একবার না অনেকবারই আসছে এইরকম টাইপের অঙ্ক, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সম্ভবত অনেকবার আসছে, তবে একবার আসছে এটা আমি শিওর। তো এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, আশা করি পারবা এরকম টাইপের অঙ্কগুলো। কারণ অঙ্কটা বুঝতে অসুবিধা হচ্ছে, আশা করা যায় কারো বুঝতে সমস্যা নাই। এবার আমরা একটু কঠিন অঙ্কের দিকে যাব। হ্যাঁ, মানে খুবই কঠিন অঙ্ক বলা যেতে পারে, কিন্তু বুঝলে খুবই সহজ। যতই কঠিন অঙ্ক হোক না কেন, এর বেসিক আমরা আগে কিছু না কিছু বলে ফেলেছি, অলরেডি আমরা বলে ফেলেছি। সেটা কি একদম এখন আমরা যে যে টপিকটাতে যাচ্ছি, কেউ যদি বলবিদ্যার অঙ্ক যদি আগেও যদি কখনো করেও থাকো, মানে কোনো না কোনো ভাবে তুমি হচ্ছে মনে করেছো আমি ডুয়েটে প্রিপারেশন নিতে যাচ্ছি, এই জন্য আগে থেকে যদি কেউ যদি করেও থাকো, তাও তার কাছে টোটালি নতুন টপিকস। এই টপিকসটা তুমি জানোই না, এখন আমরা যে টপিকসের মধ্যে যাচ্ছি, ঠিক আছে, একদমই তোমার কাছে নতুন লাগবে। তো প্রত্যেকে যে যত ভালো স্টুডেন্ট হও না কেন, একদম ফুল কনসেন্ট্রেশনটা দিবা। সেটা কি দেখো, আমরা বলেছি যে কোন একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, একটা বল যদি প্রয়োগ করা হয়, মনে করে এখানে এ পরিমাণ বল প্রয়োগ করা হলো, তাহলে সেই ক্ষেত্রে এই বলের ফর্মুলাটা আমরা জেনেছি F ইকুয়াল টু ma। F ইকুয়াল টু ma। তো এই ফর্মুলাটা তখনই প্রযোজ্য যখন একটা বস্তুর উপরে শুধুমাত্র একটাই মাত্র বল ক্রিয়াশীল থাকবে, তখন F ইকুয়াল টু ma। যখন কোন একটা বস্তুর উপরে শুধুমাত্র একটি মাত্রই বল ক্রিয়াশীল থাকবে, তখন F ইকুয়াল টু ma ফর্মুলাটা প্রযোজ্য। অন্য ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এই ফর্মুলাটা লাগে শুধুমাত্র তখনই। বাট যখন কোন একটা বস্তুর উপরে এমন অবস্থা হবে যে একটা বস্তুর উপরে একাধিক বল কাজ করছে, এরকম বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একাধিক পরিমাণ বল কাজ করছে, তখন কিন্তু যদি তুমি যদি লব্ধি করে নিতে হবে। হ্যাঁ, তখন যদি তুমি যদি হচ্ছে ফর্মুলাটা যদি বসাও যে F ইকুয়াল টু ma, তখন কিন্তু অঙ্ক হবে না, শুধু একটা ফর্মুলা দিয়ে হবে না। কারণ এখন কিন্তু তুমি এই F সমান কোন বলটা নিবা, এখানে তো একাধিক পরিমাণে 4-5টা বল কাজ করছে। মনে করো তুমি এখন দাঁড়িয়েছো, তোমার ডান হাত ধরে টানছে একজন, বাম হাত ধরে টানছে একজন, তোমার মাথা ধরে টানছে একজন, তোমার এক ঠ্যাং ধরে টানছে আর একজন, আর এক ঠ্যাং ধরে টানছে আর একজন। হ্যাঁ, এখন এই অবস্থাতে তুমি যাবা কোন দিকে? তো তখন মানে তখন তুমি কোন কোন বলটা কনসিডার করে তুমি বলবা যে তুমি এই দিকে যাবা, তুমি কিন্তু বলতে পারবে না। তখন তোমাকে এখানে লব্ধি বল নিতে হবে।
তো লব্ধি বল নেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম যে এখানে দেখো যে যতগুলো বল কাজ করছে কোনো একটা বস্তুর উপর যদি একের অধিক পরিমাণ বল যদি কাজ করে তখন কি করতে হয়, ওই সমস্ত বলের সমষ্টির মাধ্যমে নতুন একটা বল তৈরি হয়। সমস্ত বলগুলোর সমষ্টির মাধ্যমে নতুন একটা বল তৈরি হয়। ওই নতুন যে বল তৈরি হচ্ছে ওই বলটা যেদিকে কাজ করবে বস্তুটা সেদিকেই গতিশীল হবে বা হতে চাইবে। আবারও বলছি, যখন একটা বস্তুর উপরে একাধিক পরিমাণ যখন বল কাজ করে তখন ওই সমস্ত বলগুলোর সমষ্টির মাধ্যমে নতুন একটা বল তৈরি হয়। ওই নতুন বলটা যেদিকে ক্রিয়াশীল থাকে বস্তুটা ঠিক সেদিকেই যায় বা যাওয়ার চেষ্টা করে। মনে করো এখানে যতগুলো বল আছে এই সমস্ত বলের মাধ্যমে নতুন একটা বল মনে করে কাজ করছে এদিকে। সমস্ত বলের সমষ্টির মাধ্যমে নতুন একটা বল কাজ করছে এদিকে। তাহলে এই বলটা যেদিকে কাজ করছে বস্তুটা সেদিকে যাবে বা যাওয়ার প্রবণতা দেখাবে। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। যদি কোন একটা কথাটা কিন্তু অনেক কঠিন কথা, কিন্তু বুঝলে খুবই সহজ। আমি সামনে আরো অনেক বেশি এক্সপ্লেন করবো, শুধু সিম্পলি একটা কথা জেনে নাও। কোন একটা বস্তুর উপরে যদি একের অধিক পরিমাণ যদি বল যদি কাজ যদি করে তাহলে সমস্ত বলগুলোর মাধ্যমে নতুন একটা বল কাজ করবে। সমস্ত বলের সমষ্টির মাধ্যমে একটা নতুন একটা বল কাজ করবে। ওই নতুন বল যেদিকে কাজ করবে বস্তুটা সেদিকে যাবে বা যাওয়ার প্রবণতা দেখাবে। আমি তোমাকে খুব বাস্তব উদাহরণ দিতে পারতাম যদি আমার সামনাসামনি যদি থাকতাম। মনে করো আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো, এখন এই অবস্থাতে তোমার বাম হাত ধরে আমি আমি একটু দেখাই এখানে যে এই মনে করো তুমি, এখন তোমার এখানে মনে করো এটা হচ্ছে বাম হাত, এটা হলো ডান হাত। এখন আমি কি করতেছি, তোমার বাম হাত ধরে তোমার বাম হাতটা ধরে আমি এদিকে 50 নিউটন বলে টানছি, আর তোমার ডান হাত ধরে তোমার কোন একটা ফ্রেন্ড 100 নিউটন বলে টানছে। এখন তুমি যাবা কোন দিকে? তুমি কোন দিকে চলে যাবা? প্রশ্ন। আমি তোমার বাম হাত ধরে টানছি 50 নিউটন বলে, আর তোমার ফ্রেন্ড তোমার ডান হাত ধরে টানছে 100 নিউটন বলে। তুমি কোন দিকে চলে যাবা? তুমি কি তোমার জায়গায় স্থির থাকবা নাকি আমার দিকে আসবা না তোমার ফ্রেন্ডের দিকে? ফ্রেন্ডের দিকে যাবো, কারণ ওই বেশি বল টানতেছে। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় কিন্তু আমরা স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু বুঝতে পারছি তুমি কিন্তু যাবা তোমার ফ্রেন্ডের দিকে, কারণ এদিকে বেশি বলে টানছে। তুমি তোমার ফ্রেন্ডের দিকে যাবা কত বলে? এদিকে 50, আর আচ্ছা আমি অন্য বলি, মনে করো আমি এদিকে টানছি 20 আর তোমার ফ্রেন্ড টানছে এদিকে 100। তাহলে আমি যদি এদিকে 20 নিউটন বলে টানে আর তোমার ফ্রেন্ড যদি এদিকে যদি 100 নিউটন বলে টানে, তাহলে তুমি কিন্তু তোমার ফ্রেন্ডের দিকে যাবা কত বলে যাবা? 80 নিউটন বলে যাবা। এদিক করে 20 আর এদিকে 100-র ভিতরে তুমি 80 নিউটন বলে যাবা এদিকে। এই যে এখানে যে 80 নিউটন বল, এই 80 নিউটন বলটা হচ্ছে লব্ধি বল। 80 নিউটন যে বল এটাকে বলা হচ্ছে লব্ধি বল, এবং এই বলটাকে আমরা বলছি নতুন বল। 80 নিউটন কিভাবে? এটা কাজ করছে বাম দিকে 20 আর এটা কাজ করছে 100। তার মানে তোমার ভিতরে যে নতুন একটা বল তৈরি হচ্ছে সেই বলটা কত? 80 নিউটন বল। 80 নিউটন বল এদিকে কাজ করছে, এটাকে বলছি আমরা লব্ধি বল। তা 80 নিউটন বল কিভাবে কাজ করছে এটা যদি কারো বুঝতে অসুবিধা থাকে কোনো সমস্যা নাই, আমি সামনে বোঝাই দেবো 80 নিউটন কিভাবে কাজ করছে। এটা আহামরি খুব টেনশনের কারণ নয়, শুধু আমি আমার এই কথা থেকে শুধু অন্তত এতটুকু বোঝার চেষ্টা করো যে বল যেদিকে বেশি থাকবে সেদিকে কিন্তু একটা বস্তু যাওয়ার চেষ্টা করবে। একাধিক বল যদি কাজ করে বল যেদিকে বেশি থাকবে সেদিকে যাওয়ার চেষ্টা করবে। তো কোন দিকে বেশি বল কাজ করছে সেটা আমরা লব্ধি বলের মাধ্যমে জানতে পারবো। বা সহজ কথায় যদি বলে, একটা বস্তুর উপর যদি একাধিক পরিমাণ বল কাজ করে তাহলে সমস্ত বলগুলোর সমষ্টির মাধ্যমে নতুন একটা বল যেদিকে কাজ করবে বস্তু ঠিক সেদিকে যাবে। এবং বস্তুর ত্বরণ কাজ করবে কোন দিকে? ওই সমস্ত বলের মাধ্যমে নতুন যে একটা বল তৈরি হবে, নতুন বলকে আমরা বলছি লব্ধি বল। ওই লব্ধি বল যেদিকে কাজ করবে ত্বরণও ঠিক সেদিকে কাজ করবে, যেটা আমরা গতি অধ্যায়ের মধ্যে বলে ফেলেছি অনেকবারই। এনিওয়ে, তাহলে এখন এখানে মনে করে একাধিক পরিমাণ বল কাজ করছে, তাহলে এই একাধিক বলের মাধ্যমে একটা মনে করো আমরা বললাম নতুন একটা বল কাজ করছে লব্ধি বল। মনে করো এটা হচ্ছে লব্ধি বল, আর আমরা বলতেছি লব্ধি বল। তাহলে এই বস্তুটা গতিশীল হবে কোন দিকে বলতো? এই লব্ধি বল যেদিকে কাজ করছে ঠিক সেদিকেই। এবং এই বস্তুর মধ্যে যে একটা ত্বরণ কাজ করবে সেই ত্বরণের ডিরেকশন হবে কোন দিকে? ত্বরণ ওইদিকে কাজ করবে, এই লব্ধি বল যেদিকে কাজ করছে সেদিকে। আচ্ছা, কারো বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলো, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে কথাগুলো? অনেক কঠিন অঙ্ক কিন্তু, যদি আমার এই ভাষাগুলো যদি না বুঝতে পারো অঙ্ক বুঝতে যেয়ে কিন্তু বিপদে পড়বা। কারো বুঝতে কি সমস্যা হচ্ছে আমার কথাগুলো? না ভাই, বুঝতে পারি। আশা করি কারো বুঝতে সমস্যা হচ্ছে না। তাহলে এখন দেখো এই অবস্থাতে আমরা এখান থেকে এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তখন কি হবে? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হবে F = ma না, বরং R = ma। আর মানে হচ্ছে সমস্ত বলগুলোর সমষ্টি, আর মানে লব্ধি বল। তো আরেকটা কথা একটু বলে রাখি, সমষ্টি এবং যোগফল দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু।
সমষ্টি এবং যোগফল দুইটার মধ্যে পার্থক্য আছে। যোগফল মানে শুধু যোগ, আর সমষ্টি মানে হচ্ছে যোগও হতে পারে বিয়োগও হতে পারে। এটা ভেক্টর রাশির উপর ডিপেন্ড করবে। সব ভেক্টর রাশিগুলো যদি একই দিকে কাজ করে তাহলে সমস্ত রাশিগুলোর যোগফলটা হচ্ছে সমষ্টি। আর যদি কিছু ভেক্টর রাশি একদিকে আর কিছু ভেক্টর রাশি আরেক দিকে কাজ করছে, মানে বিপরীত দিকে কাজ করছে, তখন কিন্তু যোগ বিয়োগ দুটাই আসবে। তাই সমষ্টি মানে যে শুধু যোগ কথাটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, সমষ্টি মানে হচ্ছে যোগও হতে পারে বিয়োগও হতে পারে। এটা দিকের উপর ডিপেন্ড করবে, ডিরেকশনের উপর ডিপেন্ড করবে, যেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু পড়ন্ত বস্তু করার সময় কিন্তু একটা ডিরেকশন নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, ওই কনসেপ্টটা কিন্তু এখানে কাজে লাগবে। এনিওয়ে, তাহলে আমরা বললাম আর ইকুয়াল টু এফ এম এ। আর মানে আমরা কি বলছি, সমস্ত যতগুলো বল কাজ করছে সমস্ত বলগুলো সমষ্টি। আচ্ছা, সমষ্টির জন্য আমরা কোন সিম্বল ব্যবহার করি বলতো? প্লাস সামেশনাল সিম্বল ব্যবহার ও করি। সামেশন হ্যাঁ, সামেশনাল সিম্বলটা ব্যবহার করি। তাই আমরা এখানে আর সমান বলবো সামেশনাল এফ, মানে সমস্ত সামেশনাল এফ মানে হচ্ছে সমস্ত বলগুলোর সমষ্টি। তাই যখনই একটা বস্তুর উপরে একাধিক পরিমাণ বল কাজ করবে, একের অধিক পরিমাণ বল কাজ করবে, তখন আমাদের ফর্মুলা বসাতে হবে সামেশনাল এফ ইকুয়াল টু এম এ। শুধু এফ ইকুয়াল টু এম এ বসানো যাবে না, আর সমান এম এ বসাবো না, বসাবো হলো সামেশনাল এফ ইকুয়াল টু এম এ। কারো বুঝতে সমস্যা আছে? না ভাইয়া। বিন্দুমাত্র কনফিউশন থাকলে আমাকে বলতে হবে। যেহেতু কেউ বলছো না, তাই আশা করি আমি যে এখানে সমস্যা নাই। তাহলে আমরা এবার অঙ্কে চলে যাবো। এই সামেশনাল এফ ইকুয়াল টু এম এ ফর্মুলা দিয়ে অঙ্ক দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যদি এখানে যদি একটু সামান্য যদি বুঝতে অসুবিধা থাকে অঙ্ক দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন অঙ্কে চলে যাই। একটা অঙ্ক লিখো খাতায়, একটা অঙ্ক লিখো। অঙ্কটা আমি একটু বানিয়ে দিই, যদিও বইতে আছে এরকম অঙ্ক, সেম টাইপের অঙ্ক সাধারণত মনে আছে। যে খাতায় লিখো যে 2.5 কেজি ওজনের একটি নারকেল হাতে লিখো 2.5 কেজি ওজনের একটি নারকেল বা 2.5 কেজি ওজনের একটি নারকেল হবে তারপর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গাছ হতে ভূমির দিকে গতিশীল হলে বাতাসের বাধা বলের পরিমাণ নির্ণয় করো। লেখা হয়েছে সমান? জি ভাইয়া শেষ। সবার শেষ হয়েছে আশা করি। ওকে, তাহলে লাস্টে কি বের করতে বলছেন? আচ্ছা, লাস্টে হচ্ছে আমি অঙ্কটা আবারও বলছি যে 2.5 কেজি বা 2.5 কেজি ওজনের একটি নারকেল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ভূমির দিকে গতিশীল হলে বাতাসের বাধা বল বের করো। বাতাসের বাধা বল বের করো। এনিওয়ে, আশা করি লেখা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষাতে আসছিল ডুয়েটে, জাস্ট ভ্যালুগুলো একটু চেঞ্জ ছিল। এটা আসছিল ট্রিপলিতে অঙ্ক, এই অঙ্কটা আসছিল ট্রিপলিতে, মানে ইলেকট্রিক্যাল আসছিল। যারা ট্রিপলি পরীক্ষার্থী ছিল সম্ভবত 2016 সালে, যত সম্ভব 2016 সালে অথবা 17 সালে। এনিওয়ে, তো যাই হোক, তাহলে এই অঙ্কটা আমরা এখন করে ফেলবো। একটা ডাব আঁকালাম, নারকেল, এই মনে করে একটা নারকেল, এই নারকেলে মোটামুটি কিছু আঁকানো হয়নি, ভুলে গেছি। এনিওয়ে, তো যাই হোক, এটা বুঝলে হবে এটা একটা নারকেল। সবুজ কালার দিলে ভালো হতো, নারকেল তো। এনিওয়ে, তো যাই হোক, তো এই একটা নারকেল মনে করো গাছ থেকে পড়ছে, কোন দিকে? নিচের দিকে পড়ছে বা ভূমির দিকে পড়ছে। এখন এই নারকেল যদি পড়ে, আমরা অঙ্ক অনুসারে চিত্র আঁকাচ্ছি। তো নারকেলে ভর দিয়ে আছে কত? 2.5 কেজি। তাহলে নারকেলের যে নিজস্ব যে ওজন আছে, আশা করি খাতাতে অঙ্কটা তোলা হয়ে গেছে এবং খাতাটা সামনে আছে তোমার। খাতাটা সামনে রেখে আমার এটা বোঝার চেষ্টা করো। নারকেলের নিজস্ব ওজন আছে, সেই ওজনটা কাজ করছে কোন দিকে? নিচের দিকে, সেটা কি এমজি, তাই না? আচ্ছা আচ্ছা, প্রশ্ন হচ্ছে উপর থেকে কোন একটা বস্তু যদি নিচের দিকে যদি পড়ে, তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ কাজ করার কথা কত বলতো?
9.8 9.81 জি জি কাজ করার কথা, কিন্তু এখানে আশ্চর্যজনক ভাবে ত্বরণ দেওয়া আছে কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ফর হোয়াট? কেন কেন দেওয়া হচ্ছে? মনে রাখতে হবে যে কোন একটা বস্তুর উপরে জি এর ভ্যালু মানে কোন একটা পড়ন্ত বস্তু যদি নিচের দিকে যদি পড়ে, তাহলে ওই পড়ন্ত বস্তুর ত্বরণ, আবারও বলছি কথাটা, যে কোন একটা পড়ন্ত বস্তু নিচের দিকে পড়ে ওই পড়ন্ত বস্তুর ত্বরণ জি হবে তখনই যদি সেটা মুক্তভাবে যদি পড়ে, মানে কোন রকম বাধা কাজ যদি না করে। পড়ন্ত বস্তুর ফর্মুলাতে কিন্তু বলা হচ্ছে মুক্তভাবে বা বাধাহীনভাবে পড়ন্ত কোনো বস্তু। পড়ন্ত বস্তু যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাতে বলা ছিল যে মুক্তভাবে বা বাধাহীনভাবে কোনো একটা বস্তু নিচের দিকে পড়ে সেই সময় পড়ন্ত বস্তুর সূত্রগুলো প্রযোজ্য। দ্যাট মিনস কোন একটা বস্তুর উপরে উপর থেকে নিচে যদি কোনো একটা বস্তু পড়ে, ওই বস্তুর উপর শুধুমাত্র অভিকর্ষ ত্বরণই মানে ওই বস্তুর ত্বরণ অভিকর্ষ ত্বরণের সমান হবে তখনই যখন বস্তুটা বাধাহীন ভাবে পড়বে। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া, ক্লিয়ার। যে একটা বস্তুর উপরে একটা বস্তু উপর থেকে নিচে পড়ার সময় তার ত্বরণ জি হবে তখনই যখন বস্তুটা মুক্তভাবে বা ওই বস্তুর উপর কোনো বাধা বল কাজ করবে না, যখন তখন স্বাভাবিক অবস্থায় পড়ে যাচ্ছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে দেখো এই বস্তুর ত্বরণ কিন্তু দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার কারণ হচ্ছে প্রশ্নে কিন্তু তোমার কাছে চেয়েছে বাতাসের বাধা বল কত, তার মানে এই জায়গাটা বাতাসের বাধা বল কাজ করেছে। আচ্ছা, এই নারকেল যদি নিচের দিকে পড়ে তাহলে নারকেলের উপর বাধা বল কাজ করবে কোন দিকে? বাধা বল কি নিচের দিকে কাজ করবে নাকি উপরের দিকে কাজ করবে? উপরের দিকে কাজ উপর করবে। দিকে কাজ করবে। তাহলে এখন দেখো যদি এই নারকেলের এই বাধা বলটা বাতাসের বাধা বলটা যদি নারকেলের উপর না থাকতো তখন কিন্তু নারকেলটা শুধু পড়তো কোন বলে পড়তো বলতো? শুধুমাত্র 9.8 অভিকর্ষ ত্বরণে। না, আমি বলের কথা হ্যাঁ বলছি, শুধুমাত্র অভিকর্ষ বলের কারণে পড়তো, তাই না? হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু পড়ন্ত বস্তুর সময় খুব ভালো করে আলোচনা করেছিলাম যে অভিকর্ষ বল বলতে বস্তুর ওজনকে বোঝানো হয়। তো যদি এই নারকেলের উপর যদি কোনো বাধা বল যদি কাজ না করতো তাহলে শুধুমাত্র এই নারকেলটা পড়তো অভিকর্ষ বলের কারণে। আর অভিকর্ষ বলের কারণে যেহেতু পড়তো তাই অভিকর্ষ বলের কারণে যেহেতু পড়ছে, মনে করো এখানে কোনো বাতাসের বাধা বল কাজ করছে না, শুধুমাত্র তাহলে এই নারকেলের উপরে একটা মাত্র বল কাজ করছে, সেটা কি? বস্তুর অভিকর্ষ বল। তো অভিকর্ষ বল, তো বস্তু গতিশীল নিচের দিকে, ব্যাপারটা বলছে যে বস্তু গতিশীল নিচের দিকে, আবার বস্তুর বলও কাজ করছে নিচের দিকে। আর এই বস্তু নিচের দিকে গতিশীল হচ্ছে কেন? অভিকর্ষ বলের জন্যই গতিশীল হচ্ছে, যেটা আমরা পরন্ত বস্তুর সময় ভালো করে আলোচনা করেছিলাম। তাহলে 9.8 হলো গুণতে হবে না ভাই? বুঝিনি 9.81? তাহলে মানে গুণতে হবে 2 এর সাথে। আগে থেকে কথা বলো কেন? 9.8 গুণ হবে কি হবে না সেটা আমরা অঙ্কে যাই আগে। এখন যা বোঝাচ্ছে এটা আমি তোমাকে বোঝাচ্ছি এই জিনিস, আর তুমি এখন বসে বসে ওই জিনিস চিন্তা করতেছো। এখন যা বোঝাচ্ছে সেটা বোঝো, যে হচ্ছে এই বস্তুটা নারকেলটা নিচে, মনে করো নারকেলের উপর কোনো বাধা বল কাজ করছে না, তাহলে নারকেলটা নিচে পড়ছে কেন? নারকেলের উপরে একটা কারণ আমরা কিন্তু নিউটনের গতিসূত্র থেকে কিন্তু জেনেছি যদি বস্তুর উপর যদি বল কাজ না করে তাহলে বস্তু কিন্তু স্থির থেকে যাবে। নারকেলটা তো স্থির ছিল, কিন্তু নারকেলটা হঠাৎ নিচের দিকে পড়া শুরু করলো কেন? নারকেলের উপরে একটা বল কাজ করছে। কোন বল কাজ করছে? এই যে অভিকর্ষ বল কাজ করছে। নারকেলের নিজস্ব ওজন বলতে আমরা অভিকর্ষ বলকেই বুঝি, তাই না? তো নারকেলের উপর যদি বাধা বল কাজ না করতো, শুধুমাত্র নারকেলের উপরে একটা বলের কারণে নারকেল নিচের দিকে গতিশীল হতো, সেটা হলো অভিকর্ষ বল। আর এই অভিকর্ষ বলের জন্য যে ত্বরণ কাজ করতো সেটাকে আমরা বলছিলাম অভিকর্ষ ত্বরণ। যেহেতু অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, আর এই অভিকর্ষ বলের জন্য ত্বরণটাও কাজ করতো নিচের দিকে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখন এই নারকেলের উপর শুধুমাত্র অভিকর্ষ বলই নাই, বরং এখানে বাতাসের বাধা বলটাও আছে। তো বাতাসের বাধা বল যদি থাকে তাহলে এখন আমরা কিন্তু যেহেতু বাতাসের বাধা বল আছে, আমরা কিন্তু এখন কিন্তু বলতে পারবো না যে শুধুমাত্র অভিকর্ষ বলের কারণে নারকেলটা পড়ছে। দুইটা বলের মাধ্যমে নারকেলটা পড়ছে, একটা হচ্ছে অভিকর্ষ বল আর একটা হচ্ছে বাতাসের বাধা বল। এই দুইটা বলের মাধ্যমে নতুন একটা বল তৈরি হচ্ছে, নতুন একটা লব্ধি বল তৈরি হচ্ছে। ওই লব্ধি বলটা যদি নিচের দিকে কাজ করে তাহলে নারকেল নিচের দিকে পড়বে, আর যদি লব্ধি বল যদি উপরের দিকে কাজ করে তাহলে নারকেল উপরের দিকে যাবে। এখন দেখো, মনে করো তুমি হচ্ছে কি বলবো, তুমি ছাদের উপরে মনে করো পা ঝুলে বসে আছো, উদাহরণ হিসেবে বলি। তুমি মনে করো একটা ছাদের উপরে পা ঝুলে বসে আছো, এটা মনে করো একটা বিল্ডিং এর ছাদ, এখানে তুমি পা ঝুলে বসে আছো।
একতলা ছাদের উপরে। তো তুমি পা ঝুলিয়ে আছো, এবার নিচ থেকে আমি কি করলাম, তোমার পাটা ধরে নিচের দিকে টানার চেষ্টা করলাম, আর ওপর থেকে একজন হাত ধরে উপরে টানার চেষ্টা করলো। এখন ওপর থেকে যে টানছে সে যদি 100 নিউটন বলে টানে, আর আমি যদি তোমাকে নিচে যদি 150 নিউটন বলে যদি টানি, তাহলে তুমি নিচের দিকে পড়বা না উপরে যাবা? নিচের দিকে পড়বো, নিচের দিকে পড়বা, তাই না? কারণ তাহলে এই 50 নিউটন অবস্থাতে বেশি আছে। হ্যাঁ, কারণ নিচের দিকে বল বেশি আছে। তো এখানেও ঠিক সেই ঘটনাটা ঘটতেছে যে বাতাসের বাধা বলের তুলনায় অভিকর্ষজ বলের মানটা বেশি, এই জন্য নারকেলটা নিচে পড়ে যাচ্ছে। কিন্তু বাতাসের বাধা কিন্তু একটা কাজ করছে। বাতাসের বাধা কাজ করার কারণে ত্বরণ আর 9.8 অন নাই, কারণ এখন নারকেলটা শুধুমাত্র অভিকর্ষজ বলের জন্য পড়ছে না, এই দুইটা বলের ক্রিয়ার কারণে পড়ছে। এই দুইটা বলের ক্রিয়ার কারণে নতুন একটা লব্ধি বল তৈরি হচ্ছে। ওই নতুন লব্ধি বলই কি করছে, এই নারকেলটাকে নিচে ফেলছে। ওই নতুন লব্ধি বলের মাধ্যমে তৈরি হচ্ছে ত্বরণ 2। এনিওয়ে, আশা করি কথাটা বুঝছো। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? কারো না আমার ভাইয়া, না ভাষাগুলো ভাইয়া। ভাষাগুলো কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? সমস্যা হলে মুখ লুকিয়ে থেকো না, দয়া করে বলছি, মুখ লুকিয়ে থেকো না। আমি প্রয়োজনে সারা রাত ধরে তোমাকে এই অঙ্কটা বোঝাবো। এনিওয়ে, তাহলে তাহলে আমরা বলছি বাতাসের বাধা কাজ করছে কোন দিকে? উপরের দিকে। তো বাতাসের বাধা বলটাকে আমরা বললাম এফ। এবার আসো, আমরা বলেছি একটা বস্তুর উপরে যদি একের অধিক পরিমাণ যদি বল কাজ করে। আচ্ছা, আরেকটা কথা একটু বলি। তো নারকেল পড়ছে নিচের দিকে, নারকেলের ত্বরণ কাজ করছে কোন দিকে বলো তো? নিচের দিকে। হ্যাঁ, নারকেলের ত্বরণ কাজ নিচের দিকে। করছে নিচের দিকে। কারণ হচ্ছে, এখন বলতে পারো যে ভাইয়া এটা ত্বরণ কাজ করছে না মন্দন কাজ করছে, বুঝবো কি করে? এখন তোমাকে বুঝতে হবে নারকেল ছিল আগে কি স্থির। নারকেলটা প্রথমে ছিল স্থির। তো স্থির অবস্থান থেকে সে নিচে পড়া শুরু করেছে, তার মানে কি তার বেগ স্থির অবস্থান থেকে যদি ত্বরণ কাজ করা শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে কি মন্দন হওয়ার কোনো সম্ভাবনা আছে? মানে স্থির মানে কি? বেগ না শূন্য। ভাইয়া, স্থির মানে হলো বেগ শূন্য। তো শূন্য থেকে আবার বেগ আবার কত কমবে? শূন্য থেকে আবার বেগ কমবে? বেগ তো কমবে না, শূন্য থেকে বেগ বাড়তে পারে। তার মানে স্থির অবস্থান থেকে নারকেলটা যেহেতু পড়া শুরু করেছে, যদিও প্রশ্নে বলেনি স্থির অবস্থান থেকে পড়া শুরু করেছে, প্রশ্নে বলেছে গাছ থেকে পড়া শুরু করেছে। তো নারকেল তো আর গাছে তো আর গতিশীল থাকে না। যদি বলো যে নারকেল গাছে গতিশীল আছে, তাহলে তোমাকে বলবে যে যত দ্রুত সম্ভব পাবনার একটা সিট বুকিং করা যায় ততই ভালো, তাই না? তার মানে নারকেল গাছে স্থির অবস্থায় ছিল। তো স্থির অবস্থান থেকে যেহেতু তার মধ্যে একটা ত্বরণ কাজ করছে, তাহলে অবশ্যই এটা ত্বরণ, মন্দন না। তাহলে সেই ত্বরণ কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এখন এই অবস্থাতে যদি কারো বুঝতে সমস্যা থেকে ত্বরণ কেন নিচের দিকে কাজ করছে আমাকে বলো। আশা করি বুঝতে সমস্যা নেই কারণ। এনিওয়ে, তাহলে এবার আসো, যদি একটা বস্তুর উপর একের অধিক পরিমাণ বল কাজ করছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে ফর্মুলা ব্যবহার করতে হবে কোনটা? সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। ওকে, আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এবার আসো, আমরা আরেকটা কথা বলেছিলাম, একের অধিক পরিমাণ ভেক্টর রাশি যদি পরস্পরে বিপরীত দিক হয়ে যদি কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে একদিকে ধরতে হবে পজিটিভ, আর একদিকে ধরতে হবে নেগেটিভ, যেটা আমরা গতির ক্লাসে বলেছি। তাহলে একটা বল কাজ করছে উপরের দিকে, গতি বল তো অবশ্যই ভেক্টর রাশি। আরেকটা বল কাজ করছে নিচের দিকে, আবার ত্বরণ কাজ করছে নিচের দিকে। তার মানে একের অধিক ভেক্টর রাশি পরস্পর বিপরীত দিকে কাজ করছে। যে আমরা একদিকে ধরবো পজিটিভ, আর একদিকে ধরবো নেগেটিভ। এখন কোন দিকে পজিটিভ ধরবো? কোন দিকে পজিটিভ ধরবো? বস্তু যেদিকে গতিশীল, নিচের দিকে। হ্যাঁ, বস্তু যেদিকে গতিশীল সেদিকে আমরা ধরবো পজিটিভ। তাহলে বস্তু গতিশীল কোন দিকে? নিচের দিকে, তাই আমরা ধরবো ডাউনওয়ার্ড পজিটিভ। আমরা এখন ধরবো এখানে যে নিচের দিকে পজিটিভ। তো নিচের দিকে যদি পজিটিভ হয়, তাহলে আমরা ফর্মুলা লেখা শুরু করি। তাহলে আচ্ছা, এমজি কি হবে বলতো? এমজি পজিটিভ। এমজি মানে হচ্ছে অভিকর্ষ বল হবে পজিটিভ, আর এফ হবে কি? নেগেটিভ। আর ভর তো অপরিবর্তনশীল, ভর হচ্ছে ভেক্টর রাশি না স্কেলার রাশি, তাই ভরের ক্ষেত্রে আমরা বিবেচনা করবো না। ত্বরণ কি হবে বলতো? ত্বরণ হবে পজিটিভ, তাই পজিটিভ বলে আমরা এখানে পজিটিভ চিহ্ন দিইনি। ত্বরণ যেহেতু নিচের দিকে কাজ করছে, তাই ত্বরণ পজিটিভ। এমজি কাজ করছে নিচের দিকে, তাই এমজি পজিটিভ। বাট এফ কাজ করছে উপরের দিকে, তাই এফ নেগেটিভ। কারো বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া, আমি যদি একটা কাজ করি, যদি আমি সামেশনাল এফ না দিয়ে যদি আমি ডাইরেক্ট একবারে এফ মাইনাস এফ এ বা এমজি মাইনাস এফ এ দিয়ে দিই, তাহলে কি হবে নাকি? হ্যাঁ, এমজি মাইনাস এফ এ দিলেও হবে, তবে মেইন ফর্মুলাটা বসানো উচিত। ঠিক আছে, এটুকু বসাতে তোমার নাই 2 সেকেন্ড সময় অপচয় হবে। ঠিক আছে, অঙ্কের সৌন্দর্যতা থাকবে না। ঠিক আছে, মানে অনেকে আমাকে বলতো যে ভাইয়া অঙ্ক তো যত শর্ট করবো ততই ভালো। আমি বলতাম হ্যাঁ, তুমি যদি শর্ট করতে পারো তাহলে ভালো। হ্যাঁ, যে ভাইয়া তাহলে তো খুবই সহজ, তাহলে আমি অঙ্ক এটা কেন লিখবো? আমি যখন অঙ্ক করাইতাম যে ভাইয়া ভাইয়া আমি তাহলে এটা কেন লিখবো, ওটা কেন লিখবো? ঠিক আছে, যেহেতু আমরা সময় কম পাবো, তো সময় কম পাবো বলে আমি অঙ্ক যত শর্ট করবো ততই ভালো। তো আমি তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, ঠিক আছে তুমি বাজার থেকে একটা প্যান্ট কিনে নিয়ে আসছো, প্যান্টটা অনেক বড়, এখন তোমাকে প্যান্ট শর্ট করতে হবে। তো শর্ট করতে করতে এমন শর্ট করে ফেলো না প্যান্ট পরা না পড়ার সময়।
ঠিক আছে, তো এখানেও ঠিক কথা হচ্ছে তাই, যে হচ্ছে এখানেও কথা হচ্ছে তাই, তুমি অঙ্ক শর্ট করবা ঠিক আছে, কিন্তু মানে এমন তুমি অঙ্ক শর্ট করার চিন্তা করেছো, তুমি কি করেছো শুধুমাত্র অ্যান্সারটা লিখে চলে আসছো, স্যার বুঝে নেবে। অঙ্ক আমি উত্তর তো ঠিক লিখেছি, অঙ্ক পড়ে আমি জাস্ট শুধুমাত্র অ্যান্সারটা লিখে আসছি, স্যার পারলে বুঝে নিক। তো এইটা আসলে বোকামি ছাড়া কিছুই না, যে অঙ্ক তোমাকে শর্ট করতে হবে কিন্তু লিমিটেশন রেখে, মেইন ফর্মুলাটাকে বসাতে হবে। সবসময় অঙ্ক চেষ্টা করতে হবে অঙ্ক শর্ট করার ক্ষেত্রে মেইন ফর্মুলা বসাতে হবে, ভ্যালু গুলা বসাতে হবে, এরপরে তুমি ক্যালকুলেশন শর্ট করো সমস্যা নাই, যে তুমি এখানে ভ্যালু গুলা ক্যালকুলেশন না করে একবারে ক্যালকুলেটর ইউজ করে তুমি ভ্যালু দেবো, কিন্তু মেইন ফর্মুলা না লিখেই তুমি কি করলা ভাইয়া, আমি দৌড় এইসব মেইন ফর্মুলা লেখার আমার সময় নাই, আমি সরাসরি মেইন ফর্মুলা অনুসারে মান পাঠাবো, মানে এই যে এই পরের ভ্যালুটা লিখবে, প্রথম 2 লাইন লিখবো না, এটা করলে কিন্তু মার্কস দিবে না, অর্ধেকেরও কম মার্কস দিবে এটা করলে পারে। মানে বিভিন্ন স্যার বিভিন্ন রকম, তবে মার্কস কাটবে এটা শিওর। এনিওয়ে, আশা করি বুঝছো। তাহলে এখন তাহলে আমরা এখানে তো এখানে এবার শুধু ভ্যালু গুলো লিখবো। তো 2.5 ইন্টু 9.8, এফটা কি বলছি, এফটা হচ্ছে বাতাসের বাধা বল, এটা আমাদের বের করতে বলেছে। এম এর ভ্যালু লিখলাম, ত্বরণের মান লিখলাম, তো লেখার পরে এখান থেকে তুমি খুব সহজেই ক্যালকুলেশন করলে এফ এর ভ্যালু পেয়ে যাবে 19.53 নিউটন। এটাই অ্যান্সার। খুব ছোট একটা অঙ্ক, খুবই ছোট একটা অঙ্ক। এই অঙ্কটা আসছিল 8 মার্কের অঙ্ক ছিল, সর্বোচ্চ 1 মিনিট লাগবে অঙ্ক করতে। কারণ বুঝতে অসুবিধা, 1 মিনিটও তো লাগবে না ভাইয়া। হ্যাঁ 1 মিনিটও লাগবে না, বললাম তো। তুমি যদি বেসিক গুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার 1 ঘন্টা পরীক্ষা ফুল লাগবে না, তোমার যদি প্রশ্ন যদি সেভাবে যদি কমন থাকে। শুধু সিস্টেম গুলো জানতে হবে, বেসিক গুলো ভালো করে ক্লিয়ার হয়ে যেতে হবে। এনিওয়ে, তো আমাদের এই অঙ্কটা শেষ। এরপরে আর একটা অঙ্ক আমি রাখছিলাম, কিন্তু কথা হচ্ছে যে অনেকেই মনে করো, আমি যদিও ভিডিও অন নাই কারোর, কিন্তু আমি বুঝতে পারছি অনেকে হাই তোলা শুরু করেছে ঘুমানোর জন্য। আরো একটা অঙ্ক আমি রাখছিলাম এই সেম টাইপের অঙ্ক, এই সামেশনের ফর্মুলা দিয়ে। এখন এই অঙ্কটা আমি যে তোমাদের কাছে ছেড়ে দিই তোমরা বুঝতে পারবে না, এই অঙ্কটাও একটু জটিল অঙ্ক। এটাও হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসার অঙ্ক। তো যাই হোক, তো আমি আর মনে হয় আজকে মনে হয় আর কন্টিনিউ করা ঠিক হবে না, আগামীকালকে আমরা কন্টিনিউ করবো। অনেকে অলরেডি হাই তোলা শুরু করেছো, আমি বুঝতে পারছি যে তাড়াতাড়ি ঘুমাতে পারলে বাঁচি, আমি তোমাদের ঘুমানোর সুযোগ করে দিচ্ছি, তোমাদের বেশি প্যারা দেওয়া ভাই ঠিক হবে না। গতকাল দিনের এক্সামের যে অ্যান্সারটা